তোর মতো ফকিন্নি আমার ক্লাসমেট? ছি ছি, দূরে সরে দাঁড়া, গা থেকে পচা গন্ধ বেরোচ্ছে। ব্যাক। দেখুন মিস, আমরা গরিব বলে কি আমরা মানুষ না? কি তুই আমার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ করলাম, কি করবেন? দেখ কি করে। লম্বা ইয়াব্বড় একটা লাইনে আমি দাঁড়িয়ে আছি। ভাবছেন কি জন্য? আসলে চাকরির ইন্টারভিউ দিতে আসছে। অনেকক্ষণ পর আমার সিরিয়াল আসলো। বিসমিল্লাহ বলে ভিতরে গেলাম। হাই স্যার। হাই ম্যাডাম। হ্যালো। এখানে এসে বসো। আমি বসলাম। কটা প্রেম করছেন? স্যার বেশি না, মাত্র 12টা। ছ্যাঁকা কয়বার খেয়েছেন? মাত্র 13 বার। ডেটিংয়ে কজনের সাথে গেছেন? খুব বেশি না, 14 জন। তোমার চাকরি পাক্কা? সত্যি বলছেন স্যার? সত্যি। ইয়াহু, আমার চাকরি হয়ে গেছে। আমি এমন করে চিল্লানি দিলাম, অবশেষে আমি চাকরি পেলাম। আমার তো আনন্দের শেষ নেই আজ। এমন সময় হঠাৎ আম্মুর কণ্ঠ পেলাম। তখন ভাবলাম এখানে আম্মু কোথা থেকে আসলো। আশেপাশে তাকাতেই আবার শুনতে পেলাম। এবার আম্মু জোরে জোরে আমায় ডাকতে লাগলো। তাই আর থাকতে না পেরে লাফ দিয়ে উঠে বসলাম। চোখ খুলে দেখি আমি আমার রুমে শুয়ে আছি, আর আম্মু দরজায় দাঁড়িয়ে আছে। আম্মু এসে বলল, কে রে, আজকেও হয়তো চাকরি খুঁজতে গেছিলি স্বপ্নের মধ্যে? আজকেও ইন্টারভিউ দিলি নাকি? হ্যাঁ আম্মু, ইন্টারভিউটা সেই রকম ছিল। বাবা, এসব ইন্টারভিউ তোর আমার জন্য না, এখানে পৌঁছাতে অনেক টাকা লাগে। আচ্ছা আম্মু, কেন আল্লাহ আমাদেরকে বড়লোক করলো না? বাবা রে, গরিব বলেই আজ একটু শান্তিতে ঘুমাতে পারছিস। যে দেখ, যার যত টাকা তার তত চিন্তা। আম্মু, তোমার শরীর ঠিক আছে তো? চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, আমি ঠিক আছি, তুই চিন্তা করিস না। এবার উঠে পড় আর ব্রাশ করে নে। উঠছি। আম্মু চলে গেল, আর আমিও উঠে পড়লাম। ব্রাশটা হাতে নিয়ে বাইরে চলে এলাম। ব্রাশ করতে করতে চলুন পরিচিত হয়ে নেই। আমি হলাম আরিয়ান, বাবা মায়ের একমাত্র ছেলে। এবার ইন্টার প্রথম বর্ষ। পড়ালেখার পাশাপাশি ছোট্ট একটা জব করি। আমার মা বাসায় কাজ করে, আর বাবা, আমার যখন 15 বছর বয়স তখন বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। আর তখন থেকে সংসারের হাল আমি ধরছি। আমাদের কোনো স্থানীয় বাসা নেই, থাকি বস্তিতে। মুখ ধুয়ে ভেতরে গেলাম। এখানে বস, আমি খেতে দিচ্ছি। আজ কলেজ যাবি? না আম্মু, এই ঝালমাখা ভাত আর কত খাবেন? সেজন্য আজ ওভারটাইম কাজ করে বাজার করব। সবার বাবা মা তাদের ছেলের ভবিষ্যৎ গড়ে দেয়, আর আমি নষ্ট করতেছি। আরে আম্মু কি বলছো? আমার ভবিষ্যৎ আমি করে নেব ইনশাল্লাহ। তোর বাবার স্বপ্ন ছিল আমার ছেলে কখনো কাজ করে খাবে না। এক টুকটুক কিছু রেখে যায়নি, আর বললেই হলো। একথা শুনে আম্মু মুখে কাপড় দিয়ে চলে গেল। আমি কিছুই বুঝলাম না। আমি কি কিছু ভুল বলেছি? আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। ভাবছেন নিজের মায়ের কাছে কেন গেলাম না? আসলে গেলেও কোনো লাভ নেই। আমি এর আগে অনেকবার এর মানে জানতে চেয়েছি, কিন্তু প্রতিবার ফেল হয়েছি। তাই চলে আসছি। রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ দেখলাম কয়েকজন লোক মিলে একজনকে আচ্ছা মতো মারছে। আমি কাছে গেলাম। এ কি, এটা তো রনি। রনি আমার খুব ভালো বন্ধু, কিন্তু ও পুলিশের চাকরি করে। তবে এতগুলো লোক মিলে ওকে মারছে কেন সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, আগে ওকে বাঁচাতে হবে, তাই আমি গিয়ে মারামারি করে রনিকে বাঁচালাম। ধন্যবাদ বন্ধু। ওরা মারতে চায় কেন? আসলে আমি ওদের দলের লিডার, মানে সালমানকে আমি অ্যারেস্ট করেছি, সেজন্য ওরা আমাকে মেরে ফেলতে চায়। ও, এই জন্য পুলিশের চাকরি না খুব খারাপ। চল থানায়, সেখানে বসে কথা হবে। আরে আমার কাজ আছে। আরে চল না বেটা। কিন্তু চল, থানায় বসে গল্প করব, তারপর তোর বাসায় যাব। ওকে। আমি বললাম মহা চিন্তায়। রনি আমার বাসায় যাবে। ওরা পুলিশ মানুষ, ভিআইপি খাবার ছাড়া ওরা খায় না। আর আমার বাসাতে তো কোনো কিছুই নেই, কেমনে কি করি? এই যে মিস্টার, এত চিন্তা কিসের? কারো প্রেমে টেমে পড়লি নাকি? প্রেম আবার আমার? কেন রে, তুই কি মানুষ না নাকি? তোর মনে মন প্রাণ কিছুই নেই? সব আছে, কিন্তু আজকের দিনে প্রেম করতে যেটা লাগে সেটা হলো টাকা। এই জিনিসটা আমার নাই। একদম ঠিক বলেছিস, টাকা ছাড়া আজকালকার দিনে প্রেম নাই।
তারপর রনির সাথে গল্প করতে করতে থানায় গেলাম। আচ্ছা দোস্ত, তুই আর্মিতেও তো যেতে পারবি, তোর বডি স্বাস্থ্য সব একদম পারফেক্ট। ইচ্ছে তো আছে, কিন্তু অনেক টাকার দরকার হয় রে। আমি আছি কি করতে, তোর জন্য আমি কিছু একটা করব। এভাবেই এরকম কথা বলতে বলতে আরও কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর আমার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার বাসায় তো ঝালমাখা ভাত ছাড়া কিচ্ছু নেই। খুব চিন্তায় পড়লাম। হঠাৎ রনি গাড়ি থামালো। কী রে, কী হলো, থামলি কেন? তুই বস, আমি একটু আসি। তারপর রনি বাজারের ভিতর থেকে ব্যাগে করে কিছু একটা আনলো। কী রে এগুলো? তুই দেখে নে। ইয়া বড় মাছ, তরকারি, আর তুই এসব কেন করলি? দেখ বন্ধু, শুধু ডাকার জন্য হয় না, মনের ব্যথা বোঝার জন্য হয়ে থাকে। আমরা গরিব হতে পারি, কিন্তু আমি তোকে সাহায্য করছি না, বরং উপহার দিচ্ছি। আমি নিতে চাইলাম না, কিন্তু রনি জোর করলো। তারপর রনিকে বাসায় নিয়ে গেলাম। পুলিশ বাবু, আমার ছেলে ধরে আনছেন কেন? ও কি আবার মারামারি করেছে? হ্যাঁ আন্টি, আর আমার প্রাণ বাঁচিয়েছে। মানে? আম্মু, ওর নাম রনি, আমার খুব ভালো বন্ধু। এসো বাবা, বসো। না আন্টি, এগুলো ভিতরে নিয়ে চলেন। আরিয়ান, এসব কি? আরে আম্মু জোর করে এগুলো আনলো, আর ও নাকি আমাদের এখানে তোমার হাতের রান্না খাবে। হ্যাঁ আন্টি, খারাপ ভাববেন না প্লিজ। আরে বাবা, এতে খারাপ বাবার কি আছে? এত বড় পুলিশ অফিসার এসেছে আমার হাতের রান্না খেতে, এটা তো আমার সৌভাগ্য। তুমি বসো বাবা, আমি এক্ষুনি রান্না করতেছি। তারপর আমরা তিনজন মিলে রান্না করে মনের আনন্দে খাওয়া দাওয়া করলাম। এভাবে দিনটা রনির সাথেই কেটে গেল। পরের দিন সকালে কলেজে যাবার জন্য বের হলাম। আম্মু, আমি কলেজে গেলাম। বাবা, ভালো হয়ে যাস, আর রাস্তায় মারামারি করবি না, ঠিক আছে? ঠিক আছে। তারপর আমি বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে দেখি রনি। কিরে রনি, কি খবর? ওই দিকে একটু কাজ ছিল, তাই যাবার সময় তোর সাথে দেখা করতে আসলাম। ও, আমি কলেজে যাচ্ছি। গাড়িতে বস, আমি পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। তারপর রনির গাড়িতে বসলাম। হাজার হলো পুলিশের গাড়িতে করে কলেজে যাচ্ছে, ভাবটাই আলাদা। দোস্ত, তুই তো কার চালানো ট্রেনিং দিলি, তোর সার্টিফিকেটও পাইলি। আমি কি ইচ্ছে করে করতে চাইছি? তুই জোর করলি। তাহলে একটা কার চালা। না রে, আমার ওই সেলসম্যানের চাকরি ভালো। এই তো কলেজে এসে গেছি। ওকে বন্ধু, বাই। বাই। তারপর হারামিগুলোর কাছে গেলাম। হাই হারামিগণ। হেলু হারামি টু। তারপর বল, তোদের কি অবস্থা? চলছে। শুভ, সাগর, সবুজ, আরিব আছে, কিন্তু শালা কুত্তা মুমিন কই? কই আর থাকবে, ওই তো ময়নার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এই শালা মুমিন, বল। ময়নাকে যখন ভালোই বাসোস, তাহলে গিয়ে বলছোস না কেন? দর করে। ওকে, আমি বলছি। না দোস্ত, তুই বললে যদি তোর উপর ক্রাশ খাই, তখন আমার কি হবে? আরে কিছু হবে না। এই যে মিস ময়না। আমায় বলছেন? এখানে ময়না পাখি বলে অন্য কেউ কি আছে? বলেন। এইদিকে আসেন। আসলাম, এবার বলেন। এই যে হারামিকে দেখছেন, ওর নাম মুমিন। ও আপনার জন্য একদম ফিদা। জানি, কিন্তু যে বলতে এসে ভয়ে পালিয়ে যায়, সে কতটুকু ভালোবাসে সেটা আমি জানি। আরে আরে, সে তোমায় হারানোর ভয়ে বলতে পারছে না। এতদিন জানতাম ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে আগে ভাগে প্রপোজ করে, আর আজ শুনলাম হারানোর ভয়ে প্রপোজ করে না। সবই কপাল। ধুর, ও তোমাকে প্রপোজ করার পরে যদি তুমি ওকে না বলে চলে যাও, তাহলে আমার বন্ধুটা খুব কষ্ট পাবে। তাই প্রপোজ না করে দূর থেকে ভালোবাসার মানুষকে দেখছে আর শান্তি অনুভব করছে। ঠিক আছে, কিন্তু একজন ভীতুকে আমি কেন ভালোবাসবো? মমিন, তুই প্রমাণ করে দে যে তুই ভীতু না। একথা শুনে মমিন আমার কানের কাছে ওর মুখ নিয়ে এসে বলল, বন্ধু, আমার সাহায্য করছিস নাকি ফাঁসাচ্ছিস? আরে বেটা, ঝটপট প্রপোজ করে ফেল, নয়তো পাখি উইরা যাইব। বন্ধু, একটা ফুল দে তো, আমার ভিতরে ভয় ঢুকছে, ও সরি সাহস ঢুকছে। ফুল তো আয়। মানে নো প্রবলেম, ফুল নেই তো কি হয়েছে, কলম তো আছে, এই নে কলম, আর কর প্রপোজ। তারপর মমিন কলম হাতে নিয়ে এক হাঁটু গেড়ে বসে পড়ল। আই লাভ ইউ ময়না আমার। আই লাভ ইউ টু। যা হারামিগুলো। ধন্যবাদ বন্ধু, বাই। বন্ধু, এই দিকে দেখো। কিরে? দেখো না পড়ি,
আমি তাকিয়েই তো হা করে গেছি। মনে হচ্ছে আমি মানুষ না, আমি পাথর। মনের মধ্যে বিনা তেলে লাড্ডু ফুটছে। কি সুন্দর টানা টানা কাজল কালো চোখ, মিষ্টি মাখা গোলাপের পাপড়ির মতো দুটো ঠোঁট, চোখ আর ঠোঁটের মধ্যে বিশাল পাহাড়ের মতো নাক, রেশমি কালো চুল, মিষ্টি ভরা হাসিতেই গালে পড়েছে টোল। এটা দেখে আমি খেলাম ঘোল। কি রে, মূর্তির মতো দাঁড়িয়ে রইলি কেন? পরীকে দেখার সময় বেয়াদবি নট অ্যালাউ। এখানে পড়ি এলো থেকে? এই হলো পড়ে জানি, সবার চোখে দেখা যায় না, এটা আমি জানি। বাপরে বাপ, মেয়েকে দেখার সাথে সাথেই কবি হয়ে গেলি। একে নিয়ে লিখবো কবিতা, লিখবো আমি গান। কাগজ কলম ফুরাবে তবু ফুরাবে না আর গান। শালা, কবির জগৎ থেকে বের হয়ে আয়। হঠাৎ আমার পাছায় কারো লাথি মারার অনুভব করলাম। পেছনে ঘুরে দেখি শালা সবুজ। কি রে কবি, তোর কবিগিরি গেছে নাকি আরেকটা দিমু? না, দিতে হবে না, থাম। আরে মামু, মেয়েটা তো আমাদের দিকেই আসছে। কেলানি খেতে হবে মনে হয়, পালা। সব শালারা পালালো আর আমি হা করে তাকিয়ে আছি। মেয়েটি এসে বলল, হাই। প্রথম দেখাতেই হাতে হাত দেওয়া, বাহ খুব ভালো। হ্যালো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই, আমার হাত ছাড়েন। আই লাভ ইউ টু জানো মানু। আরে কি করছেন কি? ছাড়েন বলছি। আমার হোশ ফিরল। এ কি, আমি ওর হাত ধরে আছি আর ও আমায় আচ্ছা মতো গালি দিয়ে যাচ্ছে। আমি গালে হাত দিয়ে আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। যত সব ছোট লোকের বাচ্চা, ছি, আমার হাতটাই দুর্গন্ধ হয়ে গেল। ডিসগাস্টিং। মেয়েটি চলে গেল আর হারামিগুলো আসলো। মামা, একদম ফাটিয়ে দিছস। কিরে, কি হয়েছিল বলতো? ওই মেয়েটা তার কাছ দিয়ে যাচ্ছিল, হঠাৎ তুই ওর হাত ধরে আই লাভ ইউ টু 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 বকতে লাগলি। ধুর, কেলেঙ্কারি হয়ে গেল। এবার কি করবি? এবার দেখ আমার কেরামতি। কি করবি? দেখতে থাক। ক্লাসে ঘন্টা বাজছে, চল ক্লাসে। চল। তারপর ক্লাসে চলে গেলাম। কোন স্যারের ক্লাসে? রফিক স্যারের। বাপরে বাপ, কাম সারছে। রফিক স্যারকে দেখে কলেজে সবাই ভয় করে। তারপর আমরা গিয়ে আমাদের জায়গায় বসলাম। একটু পর স্যার আসলো। স্যার আসা মাত্রই ওই মেয়েটা দাঁড়িয়ে গেল, যার হাত ধরে আমি টানছিলাম। এক্সকিউজ মি স্যার। বলো মিতু। তার মানে ওর নাম মিতু ডাইনি? স্যার, আজ আমার একটা ছেলে হাত ধরে টানাটানি করেছে, এমনকি কিস করার চেষ্টা পর্যন্ত করেছে কলেজের সবার সামনে। কি? কে সেটা? ওই তো, ওই ছোট লোকের বাচ্চা। আরিয়ান দাঁড়াও। আমি তো শেষ, না জানি আজ কি হয়। হ্যাঁ স্যার বলেন। মিতু কি বলছে, এটা কি সত্যি? স্যার, ওকে কি জিজ্ঞাসা করছেন? শাস্তি দিন ওকে। স্যার আমার কথাটা শুনেন। তখনই মাঝখানে সজীব নামে একটা ছেলে দাঁড়িয়ে গেল। স্যার, আমি নিজে চোখে দেখেছি, মিতুকে সবার সামনে হাত ধরে টেনে কিস করতে চেয়েছিল। না স্যার, এটা মিছে কথা। স্যার, এই এদের দলের লিডার, এই ছোট লোক, এরাও সাথে ছিল। আমি তো অবাক হলাম। যখন এই ঘটনা ঘটে তখন সজীব আসেনি। আর কি বলছে এসব? স্যার, তখন তো সজীব ছিল না। স্যার দেখেন, বাঁচার জন্য এখন কত রকমের মিথ্যা বলে। না স্যার, আমি সত্যি বলছি। চুপ করো। অপরাধ করে আবার বড় বড় কথা, ছোট লোক কোথাকার। মিতু, তুমি শান্ত হও, আমি দেখছি। আরিয়ান, এসব কি? হ্যাঁ স্যার, আমি এখন কেমন করে কলেজে মুখ দেখাবো? শান্ত হও মা। আমার কিছু বলার নেই। আমি গরিব বলে কেউ আমার হয়ে কথা বলে না। স্যার, আমি মাফ করে দেন, আর এমন ভুল হবে না। প্রথমবারের মতো মাফ করবো, তবে এখানে এসে 10 বার কান ধরে উঠবস করো। কিন্তু স্যার। একদম ঠিক। কি আর করার, পুরো ক্লাস মিতুর দিকে, কারণ সে বড় লোকের মেয়ে। স্যারের পাশে গিয়ে কান ধরে 10 বার কান ধরে উঠবস করলাম। তারপর ক্লাস শেষ করে মন খারাপ করে বাইরে চলে এলাম। হঠাৎ পেছন থেকে বলল, কিরে ছোট লোকের বাচ্চা, কেমন দিলাম? আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তোর কত বড় সাহস, তুই একটা ফকিরের ছেলে হয়ে আমার গায়ে হাত দিস? তবু আমি কোনো কথা বললাম না। ঠিকই তো, আমি একটা ফকিরের ছেলে হয়ে ওর গায়ে হাত দিয়েছি, শাস্তি তো পেতেই হবে। বন্ধুদের ভালোবাসার খুব জোর তোর, তাই না? আমি তোর এমন অবস্থা করব না যে তুই ভাবতেও পারবি না। আমি কিছু বললাম না, মনটা খুব খারাপ লাগলো। ক্যান্টিনে গিয়ে বসলাম। তখন সবুজ সাগর আসলো। মেয়েটার খুব অহংকার। ওর অহংকার হবে না তো কি হবে? এই শহরের বিশিষ্ট বিজনেসম্যানের একমাত্র মেয়ে। বাদ দে তো,
ওরা বড় লোক, ওদের ক্ষমতা অনেক। তারপর বাকি ক্লাস আর করলাম না, বাসায় চলে আসলাম। কি রে বাবা, আর চলে এলে যে? এমনি আম্মু। বল কি হয়েছে? আম্মু, আমরা গরিব বলে কি সব জায়গায় নির্যাতিত হব? হ্যাঁ বাবা, গরিব সবার দুশ্মন, কেউ দেখতে পারে না। কিন্তু কি হয়েছে বলবি তো? কলেজে একটা বড় লোকের মেয়ে আছে, খুব অহংকারী। ও, এটা সবারই থাকে। তুই ওদিকে মন দিস না, যে তোর সব থেকে বড় শত্রু হবে, সময়ে ঠিক সেই তোর সব থেকে কাছের মানুষ হবে। মন দিয়ে তুই পড়াশুনো কর, তাহলে একদিন তুইও বড় লোক হতে পারবি, আর ওদের পাল্টা জবাব দিতে পারবি। হ্যাঁ আম্মু, আমি পড়াশোনা করব মন দিয়ে। যা, গোসল করে নে। তারপর গোসল করলাম, আজান দিল, নামাজ পড়ে আসলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে চাইলাম, কিন্তু শুয়ে থাকলে হবে না, আমার কাজে যেতে হবে। উঠে কাজে চলে আসলাম। রাত 8টা পর্যন্ত কাজ করে বাসায় ফিরলাম। বাবা, একটু খাওয়া দাওয়া করে নে। না আম্মু, খেয়ে আসছি। ও, তাহলে পড়তে বস। ঠিক আছে। তারপর আমার রুমে গিয়ে বই খুলে পড়তে লাগলাম। পড়তে পড়তে রাত 12টা বেজে গেল। এবার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসতে লাগলো, তাই বই বন্ধ করে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ছুটল। কি হয়েছে, ডাকছো কেন? কটা বাজে তার খেয়াল আছে? কলেজে যাবি কখন? কেবল তো রাত হলো। রাত হলো না, দুপুর হলো। কি? চোখ থেকে নিমেষেই ঘুম হারিয়ে গেছে। কি না জি, ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখ। আমি ঘড়ির দিকে তাকিয়ে তো অবাক। ক্লাস শুরু হতে আর মাত্র 5 মিনিট সময় আছে। তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে মুখে ব্রাশ দিয়ে এপারে এক ঠেলা আর ওপারে এক ঠেলা, ব্যাস হয়ে গেল। মুখ ধুয়ে ব্যাগটা নিয়েই দিলাম দৌড়। আরে খেয়ে তো যা। না আম্মু, প্রথম ক্লাস খুব ইম্পর্টেন্ট, মিস করলে সর্বনাশ হয়ে যাবে। যা, ভালো হয়ে যাস কিন্তু। ওকে আম্মু। তারপর ওরা দৌড় দিলাম কলেজের মুখে। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেলাম। সে আমায় তুলেই ঠাস ঠাস করে দুগালে দুটো বসিয়ে দিল। আমি চোখ তুলে তাকাতেই দেখলাম এটা মিতু। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! সরি মিতু, আমি ইচ্ছে করে করিনি। কি? তুই আমার নাম ধরার সাহস কোথা থেকে পেলি? ক্লাসমেটকে তো নাম ধরেই ডাকতে হয়। তোর মতো ফকিন্নি আমার ক্লাসমেট? ছি ছি, দূরে সরে দাঁড়া, গা থেকে পচা গন্ধ বেরোচ্ছে। দেখুন মিস, আমরা গরিব বলে কি আমরা মানুষ না? কি? তুই আমার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ করলাম, কি করবেন? দেখ কি করে। সজীব, এই সজীব। হ্যাঁ মিতু বলো। এই ছোট লোকের বাচ্চাকে আচ্ছা মতো ধোলাই দে তো। মিতু একথা বলার সাথে সাথে সজীব আমার নাক বরাবর ঘষি মারল। আমি ছিটকে একটু দূরে গেলাম। বিনা অপরাধে কেউ আমায় মারলে আমার খুব রাগ ওঠে। শুধু আমাকে না, যে কাউকে বিনা অপরাধে মারলে আমার মাথা গরম হয়ে যায়। এবারও তাই হলো। হাত মুঠি করে সজীবের গাল বরাবর আমিও দিলাম ঘুষি। সজীব তাল না সামলাতে পেরে মিতুর পায়ের কাছে পড়ল। এবার আমাদের মারামারি দেখে স্যার এসে গেল। স্যারকে আসা দেখে মিতু শুরু করলো তার অভিনয়। স্যার স্যার স্যার, আমাকে বাঁচান স্যার, ওই গুন্ডাটা আমার ইজ্জত নষ্ট করতে চায়। কি বলছো? হ্যাঁ স্যার, আমি কলেজে আসছিলাম, হঠাৎ গেট দিয়ে এসে আমায় ধরে আমার জামা কাপড় খুলতে চাইছিল। এটা দেখে সাজিব আমাকে বাঁচাতে আসে, আর এখন ওই গুন্ডাটা তাকেও মারছে। আমি তো একদম আবুল হয়ে গেছি, মেয়েরা এত অভিনয় কেমনি করে? আরিয়ান। জি স্যার, এসব মিথ্যে কথা। আর কত মিথ্যা বলবে তুমি? স্যার আমায় বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। স্যার ওই ছোট লোকের কথা শুনবেন না। স্যার এরা আমায় ফাঁসাচ্ছে। হ্যাঁ ভাই, স্যার আমায় থাপ্পড় মারলো। আমি গালে হাত দিলাম। স্যার বিশ্বাস করেন, নয়তো এই আশেপাশে অনেক ছাত্রছাত্রী ছিল, তাদের জিজ্ঞেস করেন। এই তোমরা কি আরিয়ানকে মিতুর কাপড় খোলার চেষ্টা করতে দেখেছো? আমি ভাবলাম হয়তো এদের ওসিলায় বাঁচবো এই মিথ্যে অপবাদ থেকে, কিন্তু ঘটনাটা উল্টোটা ঘটলো। হ্যাঁ স্যার, দেখেছি। আমি তো শেষ। আল্লাহ, এটা কয় কি? এত বড় সত্যিকে এত বড় মিথ্যে বানাই দিল। কি আরিয়ান? জি স্যার। কি বললো সবাই? স্যার আর হবে না। সবার কাছে হাত জোর করে মাপ চাও। আমি হাত জোর করে বললাম, সরি বন্ধুরা, আমি মাফ করবেন। চোখের পানি থামে না। আজ বিনা অপরাধে অপরাধী। চোখের পানি মুছে ওখান থেকে চলে আসলাম।
সব দুঃখের সুখ পাওয়ার জায়গা নাকি বন্ধুর কাছে। সেজন্য আমার দুঃখ নিবারণ করার জন্য বন্ধুদের কাছেই গেলাম। আমি ওদের পাশে বসতে যাব তখনই, চল সবুজ চল। এই তোরা কই যাস? শোন, কারো কোনো পাত্তা নেই। সবুজ শোন না। সরি ভাই, আমরা খারাপ তো খারাপই থাকি, আর আপনার মতো এত ভালো ছেলের দরকার নেই। আর কি হয়েছে তোদের? শোন, পায়ে ধরি, প্লিজ আমাদের ডিস্টার্ব করবেন না। আমি বুঝলাম না এদের আবার কি হলো। শালা বন্ধুরাও বিপদে পাশে থাকে না। আমি মন খারাপ করে বটের গাছের গোড়ায় বসলাম। তখন, কিরে কেমন লাগছে? তুই? হ্যাঁ, তোর সব থেকে বড় শত্রু। এখন কি চাস? কিছু না, কিন্তু কিছু শোনাতে আসছি। আমার মুড ভালো নেই। তোর দুঃখের সময় তোর বন্ধুরাও তোর পাশে নেই। হা হা। আমার বন্ধুরা সবসময় আমার পাশে থাকবে না, আর কখনো থাকবে না। তুই কেমনে বলতে পারছিস? কারণ আমি নিজেই তো তোর বন্ধুদের মধ্যে ঝাল ছিটিয়েছি। কি? জি, মিস্টার ফকিরের ছেলে। কেন করলি এসব? তুই আমার ডার্লিং এর গায়ে হাত দিছিস? হ্যাঁ, ডার্লিং? ও, এই অহংকারী মিতো। ইয়েস, সেদিন ক্লাসে তোকে কেস খাওয়ালাম। আমি ভাবছিলাম হয়তো তুই ভালো হয়ে যাবি, কিন্তু না, তুই আরো খারাপ হয়ে হচ্ছিস। আমি কি করলাম? এখন থেকে আমি কি করব সেটা তুই দেখ। আমার বন্ধুদের কি করেছিস? বেশি কিছু না, শুধু আমার নতুন সিম থেকে তোর সব বন্ধুদের মেসেজ দিয়েছি আর বলেছি যে আমি আরিয়ান আর এটা আমার গোপনীয় নাম্বার। তারপর ব্যাস ইচ্ছে মতো বকলাম, অনেক খারাপ খারাপ কোথাও বললাম। তোর বন্ধুদের কাছ থেকে তোর প্রতি বিশ্বাস তুলে নিলাম। তোকে আমি ছাড়বো না। এখন তোকে ইউজ করে আমি মিতুর বিএফ হব, আর তারপর শহরের টপ বিজনেসম্যান। সত্যি কতদিন বালি চাপা দিবি? একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবে। ততদিন আমি মিতু সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাব। আমি সব মিতুকে বলবো। যা যা, এক্ষুনি বল, আমি তো এটাই চাই। ওকে ডিয়ার, বাই। সজীব চলে গেল। আমি ভাবছি এখন আমি কিছু করতে পারবো না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আর কেন করব? যে আমায় অপমান করে, অবহেলা করে, ঘৃণা করে, তার জন্য আমি কেন করব? এসব ভাবছিলাম। কলেজের সবাই আড্ডা দিতে ব্যস্ত, কেউ প্রেম করে, কেউ আবার মেয়ে পটায়, কিন্তু আমি একা। পুরো কলেজ আমার বিপক্ষে। আমি কি অপরাধ করছি যে সবাই আমাকে এমন করে? গরিব হওয়া কি এতই অপরাধ? কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তখন পাশ থেকে, হাই। হ্যালো, আমি হলাম রিয়া। ও, আমি আরিয়ান। জানি কলেজের সবাই আমার বিরুদ্ধে, আর আপনি কেন এখানে এলেন? ধরে নিতে পারো আমি তোমার পক্ষে। হাসালেন। গরিবের পক্ষে কেউ থাকে না। যান, চলে যান। শোনো, কলেজের সবাই তোমার বিপক্ষে কেন বললো জানো? আমি গরিব বলে? হ্যাঁ, রিয়ার বাবা এই কলেজে ওদের সবার খরচ দেন। ও আচ্ছা, চলো, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকে বন্ধুদের পাশে বসতে যাব, তখন দেখলাম আমি যেখানে বসতাম সেখানে সজীবকে বসিয়েছে। খিয়ার করার কিছু না বলে সবার পিছনে গিয়ে বসলাম। তারপর ক্লাস শেষ করে বাসার দিকে চললাম। গেট দিয়ে বেরিয়ে হঠাৎ পেছন থেকে মিতু ডাকলো। আমি শুনেও না শোনার ভান করে হাঁটতেই থাকলাম। এই ছোট লোকের বাচ্চা, কানে কথা যায় না? আমি এবার থামলাম। মিতু এসে কথা না বলেই ঠাস ঠাস করে 3টে লাগিয়ে দিল। আমি তো কিছুই বুঝলাম না কি হলো। আমায় মারলেন কেন? কেন মারলাম জানিস না তুই? জানি না বলেই তো বলছি। আমি এটাই ভাবছি, তবে এত অপমান করার পরেও তুই কোন সাহসে আমার লাভ লেটার দিস? কি লাভ লেটার? এমন ভাব করছিস যেন কিছুই জানিস না, ছোট লোকের বাচ্চা। আমি তো কিছুই বুঝছি না। একটু পরেই সব বুঝে যাবি। মানে? স্যারের কাছে বিচার দিলে শুধু একটু বকেই ছেড়ে দেয়, সেজন্য আমি তোর বিচার নিজেই করব। দেখেন, আমি কিছু করিনি। তখন পাশ থেকে সজীব মুচকি মুচকি হাসছে। আমার বুঝতে বাকি রইল না যে এটা সজীবের কাজ। আমি সজীবের দিকে তাকিয়ে আছি।
হঠাৎ পেছন থেকে এসে আমার ঘাড়ে কি যেন দিয়ে আঘাত করল। আমি দূরে গিয়ে দাঁড়ালাম। তারপর পেছন ফিরে দেখি কয়েকজন গুন্ডা হাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। আমার তো রাগ উঠল। তোরা কি পুরুষ নাকি মহিলা? ওদের একজন বলল, চল দেখা যাক কে পুরুষ আর কে মহিলা। পুরুষ হলে সামনে থেকে আক্রমণ করে, আয়। তারপর শুরু হলো মারামারি। ওরা 3-4 জন ছিল, সেজন্য একটু সহজেই পেরে উঠলাম। কিন্তু পেছন থেকে সজীব একটা রড নিয়ে আমার মাথায় বাড়ি মারল। আমি মাথা ধরে বসে পড়লাম। কি রে ফকিরের ছেলে, খুব তো বললি তুই নাকি মহাপুরুষ, তাহলে এখন মাটিতে পড়ে আছিস কেন? কথা বলতে চেয়েও পারলাম না। ধপাস করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছু বলতে পারবো না। জ্ঞান ফেরার পর নিজেকে একটা বন্ধ ঘরে আবিষ্কার করলাম। মাথাটা প্রচুর ব্যথা করছে। আশেপাশে তাকিয়ে দেখি এটা তো হাসপাতালের মতো দেখাচ্ছে। কি, আমি হাসপাতালে আসলাম কেমনে? তখনই রিয়া আসলো। আমি এখানে কেমনে এলাম? আমি এনেছি। কলেজ থেকে বাসায় যাবার সময় দেখি তুমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছো। ও, আমার আম্মুকে কিছু বলছো? না, এখনো বলিনি। ভালো করছো। আচ্ছা, তোমার কি হয়েছিল? কারা তোমায় এভাবে মেরেছে? গরিবদের তো সবাই মারে। বলো প্লিজ। কি আবার? মিতু। মিতু কিন্তু একটু বেশি করছে। কিছু করার নেই, আমি যে গরিব, সহ্য করতেই হবে। কিন্তু তাই বলে এত? কিন্তু সজীব প্ল্যান করে আমায় ফাঁসাচ্ছে। কেন? আমি জেনে গেছি সজীব সম্পত্তির লোভে মিতুর বিয়ে হবে, প্রেমের অভিনয় করবে। কি? আর এই জন্যই আমায় মিতুর চোখে খারাপ বানাচ্ছে। ঠিকই আছে, এমন অহংকারী মেয়ের সাথে এমনই হওয়া উচিত। যাক, বাদ দাও। এখন কটা বাজে? দুপুর 3টা। কি? নিশ্চয়ই আম্মু খুব চিন্তা করছে। তুমি এত আম্মু আম্মু করছো কেন? এই পৃথিবীতে আম্মু ছাড়া আমার কেউ নেই। ও, আমায় এখন বাসায় যেতে হবে। আচ্ছা দাঁড়াও, আমি বিল দিয়ে আসি। তারপর আমি আর রিয়া হাসপাতাল থেকে বেরিয়ে পড়লাম। ধন্যবাদ। কেন? এই তো আমার জন্য এত কিছু করার জন্য। আরে কি বলছো? বন্ধুর জন্য তো বন্ধুই করবে। তোমাকে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, তবে কোনোদিনও যদি তুমি বিপদে পড়ো শুধু একবার আমায় ফোন করবে। বিপদে পাশে থাকা বন্ধুটাই সব থেকে বড় উপহার। আচ্ছা বাই, আমায় এদিকে যেতে হবে। বাই, কাল কলেজে দেখা হচ্ছে। তারপর বাসায় চলে আসলাম। দরজা খুলে ভিতরে গেলাম। গিয়ে দেখি আম্মু বসে আছে। আম্মু কি করছো? কই ছিলি এতক্ষণ? হ্যাঁ, না, বন্ধুদের বাসায়। আম্মুকে বলা যাবে না, নয়তো আম্মু আরো ভেঙে পড়বে। এ কি, তোর মাথায় ব্যান্ডেজ কেন? আরে আম্মু, হঠাৎ এমন কিছু না। বল। বন্ধুদের সাথে ফুটবল খেলছিলাম, হঠাৎ পড়ে গিয়ে একটু কেটে যায়। একটু কাটলে কি কেউ ব্যান্ডেজ লাগায়? আরে আম্মু, বন্ধুদের মন তো বোঝো। আমি বললাম এইটুকু কাটাতে কিচ্ছু হবে না, তারা শুনলই না, জোর করে ব্যান্ডেজ লাগালো। সত্যি তো? আরে আম্মু, তোমায় কেন মিথ্যে বলতে যাব? কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুই মিথ্যা বলছিস। না আম্মু, আমি সত্যি বললাম। খাইছিস? না। কি, বন্ধুদের বাসায় গেছিস অথচ খেতে দেয়নি? মানে হ্যাঁ দিয়েছে, কিন্তু তোমার হাতে না খেলে আমার পেট ভরে বলো? আচ্ছা চল। তারপর আম্মুর সাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে কাজে চলে গেলাম। কাজে যেতে আজ একটু দেরি হয়ে গেছে। কি রে আরিয়ান, আজ দেরি কেন রে? সরি বস, আসলে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তো সেজন্য। ও যা, কাজে মন দে। আমি কাজে লেগে গেলাম, মন দিয়ে কাজ করেই যাচ্ছি। হঠাৎ, কি রে ছোট লোকের বাচ্চা, এখানে কি করছিস? আমি চোখ তুলে তাকিয়ে দেখি মিতু দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে কিছু বললাম না। ও সেলসম্যান, একটা দোকানের সেলসম্যান। দেখেন, এটা কলেজ না, এটা বাজার। বাজার বলে কি তুই বড়লোক হয়ে গেছিস, ফকির কোথাকার। মিতুর কথা শুনে আমার অনেক রাগ হলো, কিন্তু কিছু করার নেই, ওরা বড়লোক আর আমরা গরিব। তোদের মতো ছোট লোকের বাচ্চাদের এটাই ঠিক চাকরি। আমি কথা না বলে চলে যেতে লাগলাম। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয়? আমি এখানে কথা বলছি আর তুই চলে যাস?
দেখেন, এখানে আপনার কথা শুনতে আসেনি, এখানে আমি কাজ করতে এসেছি। কি? আমার মুখে মুখে তর্ক? দাঁড়া, এটা কলেজ না যে স্যারকে বলে আমায় বকা শোনাবেন। দেখবি আমি কি করতে পারি, তোকে এক্ষুনি চাকরি থেকে তাড়াতে পারি আমি। রিজিকের মালিক আল্লাহ। খুব পটর পটর কথা হয়েছে তোর, তাই না? দাঁড়া। এই ম্যানেজার। জি ম্যাডাম, বলেন। এই ছোট লোকের বাচ্চাকে এক্ষুনি চাকরি থেকে তাড়িয়ে দেন। এখানেও কি আপনার বাবার হুকুম চলবে? চুপ কর তুই। বড়লোক হয়েছেন বলে কি সবার সাথে সব জায়গায় নির্যাতন করবে? জানিস আমি কে? সরি ম্যাডাম, আসলে ও নতুন তো, সেই জন্য। আমি এই মার্কেটের মালিকের একমাত্র মেয়ে। সরি ম্যাডাম, মাফ করেন। এই ছোট লোকটাকে এখনই এখান থেকে বের করো, নয়তো তোমার চাকরি যাবে। ওকে ম্যাডাম। এই আরিয়ান, তুমি যাও, আর তোমার কত টাকা বেতন হবে সেটা নিয়ে নিও, আর কোনোদিন কাজে আসবা না। আমি আর কিছু বললাম না, বেতনটা নিয়ে চলে আসলাম। আমার চাকরি গেছে, এটা আম্মুকে বলা যাবে না, আর তাই এই মুহূর্তে বাসায় যাওয়াও যাবে না। কিন্তু কোথায় যাব? হ্যাঁ, রনির কাছে যাব। যেই ভাবা সেই কাজ। টং টং করে হাঁটতে হাঁটতে পুলিশ স্টেশনে চলে গেলাম। কিরে হঠাৎ এই সময় মন খারাপ করে? আমি গিয়ে রনির সামনের চেয়ারটায় বসলাম। কিরে কথা বলিস না কেন? ভাইরে, আমি শেষ। কেন, কি হয়েছে বলবি তো? আমার জীবনে একটা শাকচুন্নি এসে সব শেষ করে দিয়েছে। লাভ কিস নাকি রে? লাভ মারাচ্ছে, ও তো আমায় দেখতেই পারে না। আচ্ছা, আমি পুরো ঘটনাটা খুলে বলতো। তাহলে শোন, রনিকে সব বললাম। হা 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 হা। তুই হাসছিস? হাসিও পাচ্ছে আবার কষ্টও হচ্ছে। তাহলে হাত ধরা থেকে এসব শুরু। মেয়েটা খুব অহংকারী। তবে কি? ওই মেয়েটাই তোর বউ হবে। কি বলছিস? পাগল হলি নাকি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যেই মেয়েটা আমায় দুই চোখে দেখতে পারে না, সবসময় দেখে ঘৃণা করে, সে আমার বউ কোন দুঃখ হবে? হবে হবে, এরকম কাহিনী আমি অনেক শুনেছি। প্রথমে ঘৃণা করে, তারপর ভালো লাগা, তারপর আসল কেস। মজা করা বাদ দে। তখনই বাইরে থেকে একটা বৃদ্ধ লোক বলল, আসতে পারি সাহেব? হ্যাঁ আসেন। সাহেব, আমার নাম রহিম মিয়া। হ্যাঁ বলেন, কি সাহায্য করতে পারি? আমার একটা মেয়ে আছে, তার নাম নীলা। আজ সকালে কলেজে যাবার সময় কারা যেন ওকে কিডন্যাপ করে, আর এখন আমায় ফোন করে অনেক টাকা চায়। আমি গরিব মানুষ বাবা, এত টাকা পাবো কই বাবা? আচ্ছা ঠিক আছে। তখন রনির ফোন বাজতে লাগলো। হ্যালো। ওপাশ থেকে কি বললো সেটা আমি বুঝতে পারলাম না। ইয়েস স্যার। ওপাশ থেকে কি বলছে বোঝা যায় না। ওকে স্যার। কিরে, কার ফোন? হাইকমান্ড এখানে আসছে, আর তাকে নিয়ে আমায় যেতে হবে। কিন্তু এই আঙ্কেলের কেস? সেটাই তো ভাবছি। হ্যাঁ পাইছি। কি? তুই যা আঙ্কেলের সাথে। আমি? হ্যাঁ, তুই আমার চেয়েও বেশি মারামারি পারিস। কিন্তু প্লিজ না করিস না। ওকে। এক কাজ কর, আমি একটা এখানকার অফিসের কার্ড দিচ্ছি, তোর যেটা সাহায্য লাগবে নিতে পারিস, আর আমার বাইকটাও নিয়ে যা। ওকে। তারপর রনি একজন অফিসারের কার্ড আমায় দিয়ে বলল। আমি আঙ্কেলকে নিয়ে বেরিয়ে পড়লাম। আঙ্কেল যে নাম্বার থেকে কল দিয়েছিল সেটা কি আছে? হ্যাঁ আছে বাবা। এখনো ওই নাম্বার বের করেন। এই তো বাবা। আমি কন্ট্রোল রুমে ফোন দিলাম। ম্যাডাম, আমি থানা থেকে অফিসার শাফিক বলছি। হ্যাঁ স্যার বলুন। আমি একটা নাম্বার বলছি, এটা এই মুহূর্তে কোথায় আছে বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই। জি স্যার, এটা এই মুহূর্তে সাভারার গণবিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছে। ধন্যবাদ ম্যাডাম। ওয়েলকাম। তারপর আমি আঙ্কেলকে নিয়ে সেখানে পৌঁছে গেলাম, কিন্তু সেখানে একটা পিঁপড়েও নেই। তবে কি ভুল জায়গায় বললো? কিন্তু এটা কি করে হতে পারে? কন্ট্রোল রুম কখনো মিথ্যে বলে না। তারপর এটা নয় তো, এটাও তো হতে পারে যে এখানে ছিল কিন্তু এখন নেই। আঙ্কেল এই জায়গাটা ভালো করে খোঁজেন, কিছু না কিছু তো অবশ্যই পাবো। তারপর আমি আর আঙ্কেল জায়গাটা ভালো করে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে একটা জিনিস পেলাম, সেটা হলো ক্রেডিট কার্ড। কিন্তু এটা বাংলাদেশি বলে মনে হচ্ছে না। বাবা এই তো, এটা কি? আরে এটা তো সিম কার্ড। বাবা আমার মেয়েকে বাঁচাও। ইনশাল্লাহ আপনার মেয়ের কিচ্ছু হবে না, চলেন। তারপর আঙ্কেলকে নিয়ে চলে গেলাম সিমের অফিসে। হয় আচ্ছা, আমার কাছে একটা সিম আছে,
আপনারা কি বলতে পারেন এটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে? ইয়েস, তবে ওর নাম্বার লাগবে। ওকে, ওই সিম আমি আমার মোবাইলে তুললাম। এই না নাম্বার, এই নাম্বার থেকে আঙ্কেলকে ফোন করেছিল। হ্যাঁ স্যার, এটা একটা বৃদ্ধ লোকের নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। তার নাম হলো রফিকুল ইসলাম। না না, একজন বৃদ্ধ বয়স্ক ব্যক্তি কখনো কিডন্যাপ করতে পারে না। এটার সাথে কোনো একটা ঝামেলা আছে, কি করব বুঝে উঠতে পারছি না। আচ্ছা, রফিকুল ইসলামের ফটো দেখান তো। তারপর তারা আমায় সেই রফিকুল ইসলামের ফটো দেখালো, যা দেখে আমি পুরোই অবাক। এ কি, এ তো একদম বয়স্ক, প্রায় 70 থেকে 80 বছর বয়স হবে। একজন 80 বছরের বৃদ্ধ লোক কি করে কিডন্যাপ করতে পারে? স্যার, এটাও তো হতে পারে ওটা অন্য কারো মোবাইল। হ্যাঁ ঠিক, পুলিশকে বোকা বানানোর জন্য একজন বৃদ্ধ লোকের মোবাইল ইউজ করে। আর এটা দিয়ে সবার কি হলো স্যার? যদি এটা দিয়ে আপনাকে ফোন করে তাহলে নিশ্চয়ই তার সঙ্গীকেও ফোন করেছে। 1 মিনিট, আরে বাহ, কি হলো? এ তো জল না চাইতেই পানি। মানে হলো এই ফোন যার কাছে ছিল সে অনেক কয়েকটা নাম্বার সেভ করেছে, আর সবগুলো নাম দিয়ে। তার মানে এরা অনেক কয়েকজন লোক মিলে এই কাজটা করছে। হ্যাঁ, হতে পারে। তার মধ্যে নাম আছে দুলাল, কাঞ্চন। কাঞ্চন কি ছেলে নাকি মেয়ে? এটা তো ছেলে মেয়ে উভয়ই হতে পারে। একটা হিন্দি ফিল্মে এই নাম শুনেছি যেখানে ছেলে ছিল, তার মানে এটাও ছেলে। তবে কাঞ্চন নামটা যেন কোথায় দেখেছি। মাথা চুলকাতে চুলকাতে পায়চারি করতে লাগলাম। হ্যাঁ, ক্রেডিট কার্ড। আমি ক্রেডিট কার্ডটা বের করে দেখি, হ্যাঁ এখানেও কাঞ্চন নাম। আচ্ছা ম্যাডাম, এই কাঞ্চনের নাম্বারটা একবার চেক করেন তো। জি স্যার। আমার মেয়ে কেমন আছে আল্লাহ? আঙ্কেল চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। স্যার, এই নাম্বার এখন চালু আছে, আর ওরা একটা বাগানের মধ্যে আছে। সেই জায়গার নাম কি? কোলাকাটা বাগান, সবাই সেটাকে কাটাবাড়ি বলে। সেটা আবার কোথায়? এখান থেকে বেশি দূরে না। কাটাবাড়ি। স্যার, এই ক্রেডিট কার্ডটা আপনি কোথায় পেলেন? এটা এই কাঞ্চনের মানে আসামের। এই ক্রেডিট কার্ডটা তো ইন্ডিয়ান। মানে? হ্যাঁ, এটা শুধু ইন্ডিয়াতেই ব্যবহার হয়। আপনি কি বলছেন? হ্যাঁ একদম, এই দেখেন সব ডিটেলস। তারপর সে আমায় সব ডিটেলস দেখালো। ইন্ডিয়ান কার্ড এখানে কেন? যেটা শুধু ইন্ডিয়াতেই ব্যবহার হয় সেটা বাংলাদেশে কেন আনবে? আবার ইন্ডিয়ান নামের সাথে মিল, কিন্তু একটা তো অবশ্যই আছে। স্যার প্লিজ আমার মেয়েকে বাঁচান। চলেন। স্যার একা যাবেন না, জায়গাটা খুব মারাত্মক। মরলে দেশের জন্যই মরব। তারপর বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। আঙ্কেল, এই নেন আমার ফোন, আর এই নেন মাইক্রোফোন। এটা কানে দেন। মাইক্রোফোন মানে কানে যেগুলো দেয় সেগুলো রনির বাইকে ছিল। আমার ফোনে কেউ কল দিলে আমায় এটা দিয়ে বলবেন। আপনি এটা দিয়ে কথা বললে আমি শুনতে পাবো। ওকে। কেউ এই দিকে আসতে লাগলে আপনি লুকিয়ে যাবেন। ঠিক আছে বাবা, সাবধানে যেও বাবা। আমার কিচ্ছু হবে না আঙ্কেল, চিন্তা করবেন না, আসি। তারপর আমি আস্তে আস্তে ভিতরে যেতে লাগলাম। আড়ালে লুকিয়ে দেখি এখানে অনেক লোক, আর মাঝখানে একটা বিশাল ট্র্যাক আছে। ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম। আড়ালে লুকালাম, দেখি একজন এদিকেই আসছে। আমি দাঁড়িয়ে গেলাম। কাছে আসা মাত্রই আমি বেরিয়ে ওর মুখ আর গলা ধরে মোচড়ানি দিই, আর ওকে টেনে আড়ালে নিয়ে আসি। কারণ এতগুলোর সাথে লড়াই হলে আমার অস্ত্রের প্রয়োজন হবে, আর এদের কাছে অনেক অস্ত্র আছে। ওর কাছ থেকে সব অস্ত্র নিলাম। একটা চাকু পেলাম, একটা বুলেট প্রুফ জ্যাকেট, আর কিছু না। চাকুটা খুব ধারালো, এটা দিয়েই আমার কাজ চলবে। তারপর একটু সামনে গেলাম। আর একটা শিকার, তার কাছে বন্দুক আছে, তাই একটু সাবধানে। সে পায়চারি করছে, সামনে আবার পিছনে। যখন সে সামনে যেতে লাগলো তখন আমি আর একটু সামনে গেলাম। আর তারপর যখন সে পিছনে ঘুরে আমার কাছে আসলো, আমি জোবের ভিতর লুকিয়ে আছি। পেছনে এসে আমার যখন সামনে ঘুরলো তখন আমি লাফ মেরে উঠে ওর গলায় চাকু বসালাম। ক্লাসে স্যার বলেছিল মানুষের শ্বাসনালী হচ্ছে মেন, ওটা কেটে গেলে সে আর কথা বলতে পারে না। আমি এটাই কাজে লাগালাম, কারণ একজন কথা বললে সবাই অ্যালার্ট হয়ে যাবে, আর আমার সহজ কাজটা আরও কঠিন হয়ে যাবে। এখন যাকে মারলাম তার কাছে বন্দুক, কয়েকটা বোম আর একটা চাকু আছে। আমি শুধু চাকু আর বোম আনিলাম, কারণ বন্দুক আমি ততটা ভালো চালাতে পারি না। 2 হাতে 2টো চাকু। এবার সামনে পা বাড়ালাম। হ্যালো আঙ্কেল। হ্যাঁ বাবা বলো।
আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা। চিন্তা করবেন না, আমি থাকতে নীলার কিচ্ছু হবে না। তাই যেন হয়। আচ্ছা, আপনি সাবধানে থাকেন। ঠিক আছে। এবার আমি আবারও শুরু করলাম আমার কাজ। এভাবে মারতে মারতে প্রায় সবাইকে মেরে শেষ। আমি ট্রাকের কাছে এসে গেছি। এ কি, ট্রাক ভর্তি মেয়ে? মানে এরা টাকার জন্য কিডন্যাপ করেনি, পাচার করার জন্য কিডন্যাপ করছে। হ্যালো আঙ্কেল। বলো বাবা। আপনার মেয়ে কি ড্রেস পরেছিল? ব্লু কালারের জামা। কিন্তু এখানে তো কেউ ব্লু কালারের ড্রেস পরেনি। কি, তার মানে ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে? দেখেন, এখন ভেঙে পড়ার সময় না, বিশ্বাস হারাবেন না। যদি এরা পাচারের জন্য কিডন্যাপ করে থাকে তাহলে কাউকে এরা মারবে না, আপনার মেয়েকেও না। তাহলে আমার মেয়ে কোথায়? কোথাও না কোথাও তো আছে আমার মেয়ে। আমি খুঁজতে লাগলাম এর আসল অপরাধীকে। ট্রাকের পিছনে গিয়ে তো আমি অবাক, এক বিশাল দেহের পালোয়ান দাঁড়িয়ে আছে। ওর কাছে গেলে তো আমায় তুলে আছাড় মেরেই মেরে ফেলবে। সাথে আরও দুজন আছে। না, এভাবে হবে না, শক্তি দিয়ে এদের সাথে পারা যাবে না, বুদ্ধি খাটাতে হবে। আমি দেখলাম কিছু কাঠ পড়ে আছে, ওটা হাতে নিয়ে গাছের মরা পাতার ওপর জোরে বাড়ি দিলাম। সাথে থাকা দুজন এদিকে ঘুরল, আমি ওদের বাড়ি দিলাম। এবার এদিকে আসতে লাগলো। আমি সেখানে 2-3টে বোমা পাতা দিয়ে ঢেকে রেখে চলে এসেছিলাম। ওরা ওখানে আসা মাত্রই ফটাস করে ফুটে গেল। এখন শুধু শালা হাতিটাই বাকি আছে, কিন্তু এর সাথে তো পেরে ওঠা খুব কঠিন। তবুও সামনে গেলাম। कौन है तू? শালার বেটা শালা, হিন্দি তো ভালোই জানোস। क्यों आया है? শালা ছোটকালে কত হিন্দি জানলাম, আর আজ আমায় ঝাড়ছিস। साला बोलता नहीं क्यों? तू कौन है बे? मैं कंचन हूँ, तू कौन है? तार माने এই শালাই কাঞ্চন। हेलो, तुझे हिंदी आता है? हाँ, क्यों तुझे बांग्ला नहीं आता? नहीं, आई हेट बांग्ला। साला বাংলাকে অপমান করিস। আমি চাকু বের করেই শালার গাল বরাবর মেরে দিলাম। সে গালে হাত দিয়ে এক হাতে আমায় মারল ঘুষি। শালা গন্ডারের গায়ে এত শক্তি যে আমি 10 হাত দূরে গিয়ে পড়লাম। আমার কানের হেডফোন খুলে আরও দূরে পড়ল। তারপর তার সাথে মারামারি করতে লাগলাম, কিন্তু আমি যদি মারি একটা, শালা হাতি মারে 3টা, কিছুতেই পেরে উঠিস না। আমার অবস্থা শেষের দিকে, মাটির ওপর পড়ে গেলাম। সেখান থেকে একটা লাথি মেরে দূরে ফেলে দিল। আমার অবস্থা খুব খারাপ, এর সাথে আর আমি পারবো না। तुझे हिम्मत कैसे आया बे मुझे मारने की? तू हमारा दुश्मन है। हिम्मत है तो मुझे मार। একথা বলে আর একটা লাথি। হার মানলে চলবে না, বাংলার দুশ্মন একে শেষ করতেই হবে। একটা শেষ চেষ্টা করি। আমি এবার ঝোপের ভেতর হারিয়ে গেলাম, আর সেখানে কিছুক্ষণ বসে থাকলাম। এরপর গাছে উঠলাম। ওখান থেকে গাছের লতি ধরে সোজা এসে কাঞ্চনের ডান হাতের সিনায় চাকু বসিয়ে দিলাম। আর একটা চাকু হাতে নিয়ে বাম হাতের সিনায় দিলাম। এবার কাঞ্চন মাটিতে বসে পড়ল। এরপর আচ্ছা মতন কাঞ্চনকে ঘোষানো শুরু করলাম। একটা গাছের ডাল নিয়ে শালা গন্ডারকে মারলাম। এক পর্যায়ে সে আহত হলো। পাশে দেখলাম একটা রশি পড়ে আছে, আমি ওটা নিয়ে কাঞ্চনকে বেঁধে ফেললাম। আমি বসে পড়লাম, সারা শরীর থেকে রক্ত বেরোচ্ছে। আর তারপর আমি হেডফোন হাতে নিয়ে বললাম, আঙ্কেল আসেন, আপনার মেয়েকে খুঁজে নেন। আঙ্কেল এসে ট্রাকের ভেতর থেকে সব মেয়েদের বের করলো। বাবা, এখানে আমার মেয়ে নেই। কি বলছেন? ভালো করে দেখছেন তো? হ্যাঁ। তাহলে কোথায় রাখতে পারে? এই মেয়েরা, তোমরা কি একটা ব্লু কালারের ড্রেস পরা মেয়েকে দেখেছ? তখন একটা মেয়ে বলল। আমি কাঞ্চনকে ডেকে ডেকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে জ্ঞান ফেরালাম। এই বল, নীলা কই? तुझको मार डालेगी। আগে বাতা, নীলা কাহা হে? কিন্তু কাঞ্চন কিছুতেই বলতে চাইল না। অনেকবার তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু তবুও বলছে না। তাই রাগ করে পাশ থেকে চাকু নিয়ে তার ডান হাতের তালুতে বসিয়ে দিলাম। এবার কাঞ্চন বলতে বাধ্য হলো। সে বলল নীলা নাকি পাশের একটা গাড়িতে আছে। একথা শুনে আঙ্কেল চলে গেল। আচ্ছা এটা বল, তুই নীলাকে কিডন্যাপ করলি পাচার করার জন্য, আবার নীলার বাবার কাছ থেকে টাকা চালি কেন? আমি একথা হিন্দিতেই বললাম। তখন কাঞ্চন বলল, তারা নাকি নীলাকে কিডন্যাপ করেনি, নীলাকে কিডন্যাপ করেছিল রাশেদ। রাশেদের বাসা বাংলাদেশে, সে এখানে নাম করা কিডন্যাপার, আর কাঞ্চনের বাসা ইন্ডিয়া। সেখান থেকে বাংলাদেশে মেয়ে পাচার করে নিয়ে যেতে এসেছে। কিন্তু সবশেষে তাদের একটা মেয়ে কম পড়ে, সেজন্য কাঞ্চন সহ তার দলেরা রাশেদকে মেরে নীলাকে নিয়ে আসে।
তুই তো নিজের দেশেরও শত্রু আর বাংলাদেশেরও শত্রু, তোকে না মারলে আমার পাপ হবে। থামো আরিয়ান। তাকে দেখি কমান্ডো স্যার আর রনি সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে স্যালুট করলাম। স্যার আপনারা? হ্যাঁ, আমরা ইনফরমেশন পেয়ে ছুটে আসলাম। কিন্তু কে ইনফরমেশন দিল? আমি ফোন করেছিলাম। কখন? যখন তুমি এর হাতে মার খাচ্ছিলে তখন। ও সরি দোস্ত, এখানে তোকে পাঠানো আমার ঠিক হয়নি। আরে তেমন কিছু হয়নি তো। তুমি জানো তুমি কি করেছো? একজন নামকরা সন্ত্রাসীকে ধরেছো। সে ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশের মেয়েদের পাচার করে। হ্যাঁ স্যার, আর এদের সাহায্য করে আমাদের বাংলার কিছু বেঈমান। হ্যাঁ, আর তাই আজ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটা কলঙ্কিত দেশ। স্যার, এ আমাদের বাংলা ভাষাকে অপমান করেছিল, বলছিল আই হেট বাংলা শালা, বলেই দিলাম লাথি। আই এম প্রাউড অফ ইউ মাই সন। আজ তুমি আইনের লোক না হয়েও দেশের জন্য যা করলে, আমরা আইনের লোক হয়ে তা পারিনি। স্যার, দেশের জন্য শুধু আইনের লোক লড়বে, বাকিরা কি লড়তে পারে না? বাংলাকে রক্ষা করতে সমস্ত বাঙালির লড়াই করা উচিত, আর আমি সেটাই করছি। কমান্ডো স্যার আমাকে জড়িয়ে ধরলো। ধন্যবাদ আরিয়ান স্যার, আজ আপনি না থাকলে এতগুলো মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত। ধন্যবাদ তোমার বাবাকে দাও, আমাকে না। আপনার মতো পুলিশ প্রতিটি থানায় থানায় থাকা উচিত। আর ভুল করছেন, আমি পুলিশ না। ও, তাহলে নিশ্চয়ই আর্মি। আরে না, আমি এসব। দোস্ত, তোর শরীর ভালো না, চল হাসপাতালে যাই। চল। তারপর ওদের গাড়িতে করে হাসপাতালে আসলাম। হাসপাতালে রাত হয়ে গেল। দোস্ত, আজকে তুই যা করছিস না, মারাত্মক হেভি। ওসব বাদ দে, বাসা যাবি না? কিন্তু এভাবে আমায় বাসায় তো যাওয়া হবে না। কেন? আমার সারা শরীর ব্যান্ডেজ করা, আম্মু দেখলে কান্না শুরু করে দেবে। আমি বুঝিয়ে বলবো, চল। ওকে। রনির সাথে বাসায় আসলাম। বাসায় এসে দেখি আম্মু রান্না করছে। কি রে, আজ কাজ শেষ হতে এত দেরি হলো কেন? আসলে আম্মু। কি হয়েছে? আবার মারামারি করছিস তাই না? অন্যদিকে তাকিয়ে আম্মু আমার সাথে কথা বলছিল। আমি ভয় পাচ্ছি যদি আমার দিকে তাকায় তাহলে সব জেনে যাবে। তখনই হ্যালো আন্টি। রনির কথা শুনতে পেয়ে আম্মু ঘুরে তাকালো। আরে রনি বাবা, তুমি? কি দেখছো আম্মু? তোর চোখে মুখে ব্যান্ডেজ কেন? কার সাথে মারামারি করছিস বল? আম্মু ওসব কিছু না। কতগুলো কেটেছে, দেখি দেখি, এদিকে আয়। রনি, কিছু বল না। আন্টি, আমি বলছি। ও মারামারি করছে আর তুমি ওকে আমার কাছে আনছো, জেলে কেন ঢুকাওনি? আম্মু, ও আজ যা করেছে তার জন্য জেল নয়, মেডেল পাওয়া উচিত। মানে কি করেছে আমার ছেলে? আপনার ছেলে 100টা মেয়ের ইজ্জত প্রাণ দুটোই বাঁচিয়েছে। সত্যি তো? হ্যাঁ, নিজের জীবন বাজি রেখে এসব করেছে। তারপর রনি আম্মুকে সবকিছু বুঝিয়ে বলল। তখন আম্মু আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা, এতদিন ভাবতাম মারামারি করার জন্য তুই একদিন জেলে যাবি, কিন্তু আজ মারামারি করেই তুই এতগুলো মেয়েকে বাঁচালি। তোর কোনো ক্ষতি হয়নি তো? আরে আম্মু না, একটু খাবার দাও তো, ঘুমাবো। আচ্ছা আয় রনি বাবা, তুমিও আসো। না আন্টি থাক, আজ আসি। রনি আয়, বস। আচ্ছা। তারপর আমি আর রনি খেতে বসলাম। আম্মু খেতে দিল। জানিস, আজ ওখানে তোকে পাঠানোর জন্য আমার চাকরি যেত। কেন? তোকে পাঠানোর পর হাইকমান্ড স্যারকে নিয়ে আসি, আর স্যার এসেই সবাইকে চেক করতে লাগলেন। কাউকে প্রশ্ন করে, আবার কারোর মাথায় বন্দুক ধরে, আবার কারোর কার্ড দেখতে চায়, আর শফিকের কাছে কার্ড দেখতে চায়। শফিকের কার্ড তো আমার কাছে। তারপর আমায় ধরে, কি আর করার, সত্যিটাই বলতে হলো। এরপর কন্ট্রোল অফিসে, সেম অফিসে, সব অফিসে ফোন করে, আর ওরা তোর কথা বলে। তখন আমি একটু চিন্তামুক্ত হয়েছিলাম। তারপর ওরা নীলার বাবার ফোন থেকে আমায় ফোন করে। ও, হাইকমান্ড স্যার তোর এই কাজ দেখে খুব খুশি হয়েছে। ভালো। তারপর খাওয়া দাওয়া শেষ করে রনি চলে গেল, আর আমি ঘুমিয়ে গেলাম। শরীর খুব ব্যথা করছে, সেজন্য তাড়াতাড়ি ঘুম চলে আসলো। সারা রাতটা কোন দিক দিয়ে পার হলো টেরি পেলাম না। সকালে আম্মুর ডাকে ঘুম ছুটল।
আরিয়ান, এই আরিয়ান, বলো। কলেজ যাবি না বাবা? যাব। উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। তুমি? আমার কেমন যেন হচ্ছে। আম্মু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, ঠিক আছি। রাতে একটু ঘুম কম হয়েছে, সেজন্য ঘুম আসতেছে। ও, তারপর উঠে ফ্রেশ হয়ে খাবার খেলাম আর কলেজের দিকে রওনা দিলাম। কলেজে আসা মাত্রই, এই ছোট লোক, এদিকে আয় তো। হ্যাঁ বলেন। আমার জুতায় কি যেন ভরেছে। তো আমি কি করব? কি করবি আবার? তোদের কাজ করবি। মানে? আমার জুতা পরিষ্কার করে দিবি। কি বলছেন? এর জন্য তোকে টাকা দিব। দেখেন, আমরা গরিব হতে পারি, কিন্তু টাকার ফকির না। আরে টাকার ফকির তো আপনারা। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? হ্যাঁ বলেছি। তুই জানিস তোর মতো ছোট লোককে আমি মনে করলে টাকা দিয়ে মাটি করে দিতে পারি। শুনেন, টাকার লোভ গরিবদের নেই, আপনাদেরই আছে, আর তাই আপনারাই দেখে দিন। কুত্তার বাচ্চা, তোকে আজ আমি। মিতু জুতা খুলে আমায় মারতে আসছে। এমন সময় পেছন থেকে রিয়া এসে মিতুর হাত ধরে নিল। মিতু, কি করছিস? পাগল হলি নাকি? জানিস, এই ছোট লোক আমাকে অপমান করেছে, আমার মুখে মুখে কথা বলে। তাতে কি হয়েছে? তুই তো আর ওকে কম অপমান করিস না। একদিন ও করলো, তাতেই তুই এত রেগে গেলি? রিয়া, যা সত্যি তাই তো বললাম। তুই এই ছোট লোকের সাপোর্ট করছিস। তুই আমার বন্ধু নাকি এই ছোট লোকটার? আমি তোরই বন্ধু। চল, ক্লাসের সময় হয়ে গেছে। এই ছোট লোকের বাচ্চা, একদিন তোকে এই টাকায় আমার পা ধরাবো, জেনে রাখিস। দেখাই যাবে। তারপর সোজা ক্লাসে যাব। এমন সময় সজীব এসে সামনে দাঁড়ালো। কি রে ছোট লোক, কি খবর? আমার পথ ছাড়। ছাড়বো না। কি করবি কর। দেখ সজীব, রাগ উঠাস না। কি করবি রে তুই? হ্যাঁ, কি করবি ছোট লোক কোথাকার? এবার আর থেমে থাকতে পারলাম না। হাতে মুষ্টি বেঁধে দিলাম সজীবকে একটা খুশি। তারপর মারামারি আরম্ভ। আমাদের মারামারি দেখে কলেজের সবাই চলে এলো, এমনকি মিতুও এলো। সব থেকে অবাক করার বিষয় হলো, মিতু আসা মাত্রই সজীব মিতুর কাছে চলে গেল। মিতু, আমায় বাঁচাও, এই গুন্ডাটা আমায় মেরে ফেলবে। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে মারিস? দেখেন, ওকে আমি কিছু করিনি, ও আগে আমার। চুপ কর ছোট লোকের বাচ্চা। ও তোমার ইজ্জত নষ্ট করার জন্য প্ল্যান করেছিল। হ্যাঁ, এমন সময় আমি এটা শুনে ফেলি আর আমি ওকে বাধা দিই। তারপর আমায় বলে, মিতুর জন্য তোর এত ফাটতেছে কেন, ও তোর কে হয়? তখন আমি বলি, মিতু আমার সব, ওর কোনো ক্ষতি আমি হতে দিব না। আর তারপর আমায় মারতে লাগে এরা। ছোট লোক, তোর এত বড় সাহস, আমায় নষ্ট করার প্ল্যান করিস? সত্যি আমি কিছু করিনি, এসব মিথ্যা। মিথ্যা, তাই না? মিথ্যা। তোদের মতো ছোট লোকের তো চরিত্র ঠিক নাই, তোরা যা তা করতে পারিস। দেখেন, আমায় যা বলবেন বলেন, কিন্তু আমার চরিত্র নিয়ে কিছু বলবেন না। আমার চরিত্র ভালো বলে এখনো আপনার প্রতিবাদ করিনি। কি করবি তুই? হ্যাঁ, কি করবে? যত সব ছোট লোক। করলে অনেক কিছু পারবো, কিন্তু গরিব বলে চুপ থাকি। দেখ এবার আমি কি করি, তোকে জেলের ভাত খাওয়াবো। মিতু কি করতে চাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তবে আমার একটাই ভয়, ক্রিমিনালের খাতায় একবার আমার নাম উঠলে আমার স্বপ্ন আর কোনোদিন সত্যি হবে না। আমি কোনোদিন আর্মি হতে পারবো না। না, এমন করবে না প্লিজ। কেন? এতটুকুতেই শেষ নাকি? প্লিজ আমার নামে কেস দেবেন না, তাহলে আমার অনেক বড় ক্ষতি হবে। তাই? হ্যাঁ, আমি মাফ করে দেন। দিতে পারি, তবে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। ইম্পসিবল। ওকে, তাহলে জেলের ভাত খা। আমি রাজি। কি আর করার, স্বপ্ন বাঁচিয়ে রাখানোর জন্য মিতুর পা ধরলাম। মিতু পা ঝটকানি মেরে দূরে ফেলে দিল। ছি, আমার পা দুর্গন্ধ হয়ে গেল। একথা শুনে কলেজের সবাই হাসতে লাগলো। সজীব সুযোগ পেয়ে হাত মেরে দিল। মিতু, আমায় মাফ করে দাও। আরে
তুমি মাফ চাইছো কেন? হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, এটা সবাই জেনে গেল। ঠিক কাজ করেছো। তুমিও কি আমায় ভালোবাসো? বিশ্বাস করো, তোমায় আমি রানী করে রাখবো, টাকার ওপর শুইয়ে রাখবো। বাসি না, তবে বাসবো। চলো ক্যান্টিনে। চলো। তারপর সজীব আর মিতু চলে গেল, আর আমি মাথা নিচু করে মাটিতে বসে আছি। হঠাৎ পেছন থেকে কে যেন আমায় হাত ধরে দাঁড় করালো। ওঠো, চলো ওখানে গিয়ে বসি। তারপর রিয়া আমায় নিয়ে পাশে থাকা বেঞ্চে বসলো। আচ্ছা, তুমি মাটিতে বসে কি করছিলে? অনেক অপমানিত হয়েছি, প্লিজ আর করো না। কে অপমান করলো? আর কি হয়েছে বলো তো? কেন, তুমি ছিলে না? না, আমি তো হেড স্যারের রুমে ছিলাম। সজীব প্ল্যান করে আমি ফাঁসিয়েছে, তারপর তাকে সব বললাম। বড় লোক বলে ওর এত অহংকার? যার টাকা আছে তার কাছে পুরো দুনিয়াটাই আছে। আমার বিশ্বাস মিতু একদিন ঠিক তার ভুলটা বুঝতে পারবে। তুমি এত অত্যাচার সহ্য করে কেন এই কলেজে পড়ে আছো? অনেক কষ্টে টাকা জোগাড় করে এখানে অ্যাডমিশন পেয়েছি। অন্য কলেজে অ্যাডমিশন নেওয়ার মতো আর কিছু নেই, তাই। আমার সাথে চলো। তুমি আবার কোথায় যাবে? ও, তোমায় বলাই হয়নি, আমার আব্বু এই শহরের নামকরা কলেজে অ্যাডমিশন নিয়েছে, আর ওখানেই যাচ্ছি। ও, কিন্তু যেতে মন চাইছে না। কেন? তোমার জন্য। আমার জন্য কেন? ওটা তুমি বুঝবে না। ও আরিয়ান, তোমায় একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো না। কেমনে যে বলি, না থাক, পরে বলবো। আচ্ছা, এখন আমায় বাসায় যেতে হবে। আচ্ছা, ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। তুমিও। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। দুপুরে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে কাজের নাম করে বের হলাম। কিছু একটা কাজ করে বেরোতেই হবে, যে করেই হোক। অনেক খোঁজার পর একটা ছোটোখাটো কাজ পেলাম। সকালে কলেজ করি আর বিকেলে কাজ করি, এভাবে দিন কাটতে লাগলো। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসলো। পরীক্ষার সময় হয়ে আসলো। পরীক্ষার ফিস লাগবে 2000 টাকা, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? আম্মুকে এসে বললাম, এত টাকা কই পাবো? সেটাই তো ভাবছি, কোথা থেকে আনবো এত টাকা? একটু বস, আমি আসছি। যে করে হোক টাকা আমায় জোগাড় করতেই হবে, কিন্তু কি করে? এই নে বাবা। কি আম্মু এগুলো? এটা আমার কিছু গহনা আছে, এটা বাজারে বিক্রি করলে তোর পরীক্ষার ফি বেরিয়ে আসবে। কি বলছো আম্মু? এটা আমি করতে পারবো না। কেন পারবি না? এটা আব্বুর স্মৃতি, এটাকে আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। আরে পাগল, তোর আব্বু তো এখন নেই, আর তাছাড়া তুই যখন আর্মি হবি, অনেক টাকা জমাবি, তখন আবার আমায় কিনে দিস। কিন্তু আম্মু। আর কোনো কিন্তু না। আর তখন যদি আমি না থাকি, তাহলে তোর বউকে দিবি। তোর বউয়ের জন্যই এটা রাখা। আমার লক্ষ্যে আম্মু। এবার একটা বাজারে বিক্রি করে টাকা দিয়ে কলেজ যা। আচ্ছা আম্মু, আসি। তারপর আম্মুর গহনা নিয়ে বাজারে চলে আসলাম, কিন্তু আমার মন কিছুতেই মানে না। যখনই আম্মুর আব্বুর কথা মনে হতো তখনই এটা দেখতো, আর আমি সেটাকে বিক্রি। ছি ছি ছি, এ আমি কি করছি? কিন্তু আম্মুর স্বপ্নকেও পূরণ করতে হবে। আবার এদিকে গহনা, কি করি? তখন মাথায় একটা বুদ্ধি আসলো। তখন আমি সেই গহনা নিয়ে সোজা দোকানদারের কাছে চলে আসলাম। এসে এই গহনা বন্ধক রেখে 2000 টাকা নিতে চাইলাম। দোকানদার গহনা হাতে নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। একটু পর মুচকি একটা হাসি দিয়ে আমার টাকা বের করে দিল। তারপর টাকা নিয়ে সেখান থেকে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি সবাই এক জায়গায় বসে আছে। আমি সেদিকে চোখ না দিয়ে সামনে হাঁটতে লাগলাম। হঠাৎ পেছন থেকে মিতু ডাকলো, এই ছোট লোকের বাচ্চা। জি বলেন। কি রে, পরীক্ষার ফি দিতে আসছিস? হ্যাঁ। এত টাকা তুই কোথায় পেলি? নিশ্চয়ই কোথাও চুরি করেছিস। মুখ সামলে কথা বলবেন। কি, তুই আমাকে ধমক দিস? আমাকে? তোর সাহস কত বড়, একজন ছোট লোক হয়ে আমাকে ধমক দিস? আমরা গরিব হতে পারি, কিন্তু চোর না।
চোরের আবার বড় বড় কথা। দেখেন, আপনারা বড় লোক, আপনারা কেন এই গরিব ছেলেটার সাথে লাগেন? তোকে দেখলে না আমার গা জ্বলে, মাথায় রক্ত উঠে যায়। সামনে হাসপাতাল আছে, সেখানে গিয়ে রক্তদান করেন, তাহলে আর মাথায় রক্ত উঠবে না। আবার কথা শুনে তো মিতু অবাক। আমি এমন কথা বলবো ভাবতেও পারিনি। বাবার হোটেলে বসে খেয়ে খেয়ে রক্ত বেশি হয়ে গেছে। তারপর আমি সোজা হেঁটে স্যারের রুমে গেলাম। আসতে পারি স্যার? হ্যাঁ এসো। স্যার, আমার পরীক্ষার ফি। নাম বলো। তখন কোথা থেকে মিতু হাজির হয়ে চিল্লাতে লাগলো, বাবা, ওই ছোট লোকের বাচ্চাকে পরীক্ষার শীট দিবা না। কেন মা, কি হয়েছে? ও 1 নম্বরের বাজে ছেলে, আর পরীক্ষার হলে আমাকে অনেক কিছু করার হুমকি দিয়েছে। না স্যার, আমি ওদের কিছু বলিনি, বিশ্বাস করেন। এই তোমরা কই? স্যারকে সব বলো। তখন আমার ক্লাসের সব ছাত্রছাত্রীরা এসে বলল, হ্যাঁ স্যার, এই 1 নম্বরের বাজে ছেলে ক্লাসে সব সময় আমাদের ডিস্টার্ব করে। আরিয়ান, কি শুনছি? স্যার, এরা মিথ্যে বলছে, আমি কিছু করিনি। কি বলতে যাচ্ছ? তোমার ক্লাসমেটরা তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেবে? স্যারের কথা শোনার পর আমার আর কথা বলার মতো কিচ্ছু রইল না। যেখানে নিজের বন্ধুরাই আমার বিরুদ্ধে, সেখানে আমার আর কোনো কিছু বলার নেই। তোমার সিট ক্যান্সেল। প্লিজ স্যার, এমন করবেন না, আমি খুব কষ্টে টাকা এনেছি। স্যারের এমন কথা শুনে সবাই অনেক খুশি। তারা তো এটাই চেয়েছিল, যাতে আমি পরীক্ষা দিতে না পারি। প্লিজ স্যার, বোঝার চেষ্টা করেন। আমি আমার মায়ের গয়না বন্ধক রেখে এই টাকা আনছি। প্লিজ স্যার, আমার মায়ের আশাকে ভাঙবেন না, প্লিজ। তোমার মায়ের আশা রাখতে সিট দিতে পারি, তবে এক শর্তে। সব শর্ত মানতে রাজি স্যার। তুমি একাই একটা রুমে পরীক্ষা দিবে। ওকে স্যার। আমার সাথে এসো। তারপর স্যার আমায় নিয়ে আমার ক্লাসে গেল। সবাই ভাবছে হয়তো আমায় পরীক্ষা দিতে না দিয়ে কলেজ থেকে বের করে দেবে, তাই সবাই খুশি খুশি। সবাই মন দিয়ে শুনো, আরিয়ানকে আমি সিট দিয়েছি, তবে 2টো শর্তে। তখন মিতু দাঁড়িয়ে গেল। বাবা, এটা তুমি কি বলছো? হ্যাঁ মা, ঠিকই বলছি। প্রথম শর্ত হলো সে একাই একটা রুমে পরীক্ষা দিবে, আর দ্বিতীয় হলো সে যদি আমার মেয়ের মিতুর চেয়ে বেশি নম্বর না উঠাতে পারে, তাহলে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। আর যদি পারে তাহলে প্রথম পুরস্কার আরিয়ানের হাতে দেওয়া হবে। আরিয়ান, তুমি কি রাজি? স্যার, আমি ফার্স্ট হতে চাই না, শুধু আমি পরীক্ষা দিতে চাই। না, তোমার ফার্স্ট হতে হবে, নয়তো তোমার খাতা বাদ দেওয়া হবে। আমি রাজি স্যার। তারপর ক্লাস শেষ করে বাসায় আসতে লাগলাম। তখন মিতু পথ আটকালো। এই ছোট লোকের বাচ্চা, তোর তো সাহসের প্রশংসা করতে হয়। তুই আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়েছিস। এটা আমার মায়ের আশা, এটা আমার ছোটবেলার স্বপ্ন, এটা আমার লাইফ, এসবের সাথে যুক্ত, তাই এই চ্যালেঞ্জ আমি নিয়েছি। আরে আমি তো না পড়ে ফার্স্ট হয়ে যাব। যার কাজ যেমন সে ফল পাবে তেমন। আমিও দেখব তুই কেমনে ফার্স্ট হোস। আমি তো ইনশাআল্লাহ ফার্স্ট হব, কারণ আমার মায়ের দোয়া আমার সাথে আছে। দেখাই যাক। ওকে। আমি বাসায় চলে আসলাম। আম্মু। বল। আম্মু, আজ কলেজে। তারপর আম্মুকে সব বললাম। আমি জানি তুই পারবি। ওই অহংকারী মেয়ের অহংকার মাটির সাথে মিশিয়ে দিবি। হ্যাঁ আম্মু, দোয়া করো। আমার দোয়া তোর সাথে সব সময় থাকবে। চলো খেতে দাও তো। যা, হাত মুখ ধুয়ে গোসল করে আয়। ওকে। তারপর গোসল করে খেতে বসলাম। খাওয়া দাওয়া করে কাজে চলে গেলাম। কাজ শেষে সোজা বাসায় চলে এলাম, কারণ সামনে পরীক্ষা, মন দিয়ে পড়তে হবে। বাসায় এসে হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। পরীক্ষার সময়ও কমিয়ে আসলো। কালকে থেকে পরীক্ষা, আর আজ আমি পড়ছি। বাবা, আরিয়ান। বলো আম্মু। একটু খেয়ে যা। পরে খাচ্ছি। আমার ঘুম পাচ্ছে, খেয়ে নে তো। তুমি ওখানে রেখে দাও, আমি পরে খেয়ে নেব। খেয়ে নিবি কিন্তু। ঠিক আছে। তারপর আবার মন দিয়ে পড়তে লাগলাম। পড়ার চিন্তায় খাবার কথাটা ভুলেই গেছি। পড়তে পড়তে রাত 2টো বেজে গেল। তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। মোবাইলেও বেশি চার্জ নেই, সেজন্য মোমবাতি খুঁজতে লাগলাম, কিন্তু একটাও পেলাম না। কালকে আমার পরীক্ষা, এখনও অনেক কিছু পড়তে বাকি আছে। এই সময় বাইরে গেলে হয়তো দোকান খোলা থাকবে। হ্যাঁ, রহিম চাচার দোকানে সারা রাত খোলা থাকে। মোবাইলের আলো জ্বালিয়ে বেরিয়ে পড়লাম।
রাস্তায় হাঁটছি আর মনে মনে পড়াগুলো রিভাইজ করছি। এমন সময় পেছন থেকে আমার মাথায় সজোরে কে যেন আঘাত করল। আঘাতটা বেশ জোরেই ছিল, সেজন্য আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। আমি মাথা ধরে বসে পড়লাম, আর চোখটাও যেন ঘোলা ঘোলা দেখাচ্ছে। আবার পেছন থেকে বাড়ি মারল। এবার আমি মাটিতে পড়ে গেলাম। আমি আবার কষ্ট করে দাঁড়ালাম আর বললাম, কে কে আপনারা, আর এইভাবে আমায় মারছেন কেন? কেউ কোনো কথা বলল না। আবার মাথায় ভারী। তারপর আচ্ছা মতো ওরা আমায় কেলিয়ে চলে গেল। আমি অজ্ঞান হয়ে পড়ে রইলাম। জ্ঞান ফেরার পর আমি দেখি আমি হাসপাতালে। কি, আমার এখন অনেকগুলো পড়তে বাকি আছে, পড়তে হবে। আমি উঠতে চাইলাম, কিন্তু মাথাটা ঝিমঝিম করছে। আরে কি করছিস? দোস্ত তুই এখানে, আর আমায় এখানে কে আনলো? আমি অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, তখন দেখি রাস্তার পাশে কে যেন পড়ে আছে। আমি ভালো করে দেখি তুই। ও, তারপরে তুই আনছিস? কিন্তু তোকে মারলোটা কে জানি না। তবে আমি যখন অজ্ঞান হওয়া অবস্থা, তখন তারা ফোনে কোনো ম্যাডামের সাথে কথা বলছিল। তার মানে মেয়ে, তোর মেয়ে শত্রু? আরে ওটা অন্য কোনো কেস না, এটা কলেজ কেস। মানে হলো আমার মেয়ে শত্রু বলতে একটাই, আর সেটা হলো মিতু। কিন্তু ও তো তোকে কেন মারতে চাইবে? কালকে আমাদের পরীক্ষা, আর মিতুর সাথে আমার একটা চ্যালেঞ্জ আছে। তারপর তাকে সব বললাম। তার মানে মিতু চায় না তুই পরীক্ষা দিস? আর এই জন্য পরীক্ষার রাতে আক্রমণ করিয়েছে। এই মেয়ে আস্তে আস্তে বেড়েই চলেছে। বড়লোক হলে যা হয়। আজ থেকে তুই আমার সাথে থাকবি। পাগল নাকি? আম্মু একাই বাসাতে থাকতে পারে নাকি? তাহলে কি করতে চাচ্ছিস? কিছু না, কিন্তু আমার মাথাটা প্রচুর ব্যথা করে। মাথায় বেশি আঘাত লেগেছে? রনি আমার মাথা। আরিয়ান তুই ঠিক আছিস তো? বন্ধু, আমার খুব কষ্ট হচ্ছে রে। ডাক্তার ডাক্তার। সাথে সাথে ডাক্তার এসে আমায় ঘুমের ইঞ্জেকশন দিল। তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালে চোখ খুলে দেখি আম্মু রনি বসে আছে। আম্মু। বাবা কেমন আছিস? একথা বলে আম্মু কেঁদে দিল। দুই চোখ দিয়ে পানি চলে আসলো। আরে আম্মু, আমি একদম ঠিক আছি, কাঁদছো কেন? তোর কিছু হলে আমি কেমনে থাকবো বাবা? আমার কিচ্ছু হবে না। দোস্ত থাক, আমার ডিউটির সময় হয়ে গেছে। আরে আজ তো আমার পরীক্ষা। একথা বলে লাফ দিয়ে উঠলাম। ডাক্তার তোকে উঠতে বারণ করেছে? পরীক্ষা আমায় দিতেই হবে। কিন্তু তোর শরীর? বললাম তো আমার কিছু হয়নি। বাবা কাল রাত থেকে কিচ্ছু খাসনি, কিছু খেয়ে যা। আমার সময় নাই, পরে খাবো। রনি বল। আমি একটু কলেজে পৌঁছে দিবি? চল। আম্মু আমি গেলাম, দোয়া করো। তারপর রনির সাথে বের হলাম। হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ। এই অবস্থায় পরীক্ষা দিতে যাচ্ছি। রনি শার্ট খুলে আমায় দিল। এটা পরে নে। ধন্যবাদ বন্ধু, বাই। সাবধানে যাস। ওকে। পরীক্ষার ঘন্টা বেজে গেল। আমি দৌড়ে হেড স্যারের কাছে গেলাম। আপনারা হয়তো ভাবছেন বোর্ড পরীক্ষা কলেজে কেন? আসলে আমাদের কলেজেই বোর্ড। তারপর সোজা স্যারের কাছে চলে গেলাম। মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসো। আর তোমার মাথায় ব্যান্ডেজ কেন? স্যার ওসব পরে শুনবেন, আগে পরীক্ষার ব্যবস্থা করেন। ওকে। ধন্যবাদ স্যার। তারপর স্যার তিনজন স্যারকে ডাকলো আর আমার সাথে একটা আলাদা রুমে পাঠালো। আমি খাতা পাওয়া মাত্র লেখা শুরু করলাম। যাক, প্রথম পরীক্ষা ভালো মতোই হলো। পরীক্ষার সময় শেষ। আরিয়ান এবার বলো কি হয়েছে তোমার? আসলে স্যার একজন চায় না আমি পরীক্ষা দিই আর ফার্স্ট হই, সেই জন্য এই অবস্থা। কি সেটা? শুধু নাম বলো। নিশ্চয়ই আমার মেয়ে মিতু। আরে স্যার না, আপনার মেয়ে তো খুব ভালো। তাহলে বলো। স্যার ছাড়েন না ওসব কথা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি গেলাম। আর একটা কথা। বলো। আমি পরীক্ষা দিচ্ছি, এটা কাউকে বলবেন না প্লিজ। কিন্তু কেন? প্লিজ স্যার, এটুকু করেন প্লিজ। ওকে, নো প্রবলেম। স্যার কলেজে কি কেউ আছে? না, সবাই চলে গেছে। থাকুন স্যার, আমিও গেলাম। তারপর কলেজ থেকে বেরোলাম, কিন্তু মাথাটা আবার কেমন যেন করতে লাগলো। মনে হচ্ছে মাটি ঢেউ ঢেউ হয়ে গেছে, সেজন্য হাঁটতে সমস্যা হচ্ছে। তাই একটা দোকানে বসে পড়লাম। তখনই রনি এসে হাজির। ওই তুই একা একা কেন আসতে গেলি? আরে পড়ে যেতাম। কত পারতি আমার জানা আছে, এবার আমার গলা ধর। তারপর রনির গাড়িতে করে বাসায় চলে আসলাম। কেমন পরীক্ষা হলো রে বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো।
আরিয়ান, চলে এসেছিস বাবা? হ্যাঁ আম্মু, বলো। চল খাবার খেয়ে নে। রনি চল। আরে তোরা খা, আমি খেয়ে আসলাম। রনি ওকে ওকে চল। তারপর তিনজনে মিলে খাবার খেলাম। খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়লাম। শরীরটা ভালো নেই, সেজন্য কাজে না গিয়ে ঘুমোতে গেলাম। আর এভাবেই আমার পরীক্ষা শেষ হলো। কিন্তু কেউ জানে না যে আমি পরীক্ষা দিচ্ছি, শুধু মিতুর বাবা আর বাকি 3টা স্যার। আজকে পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। আম্মু আজকে রেজাল্ট দেবে। বাবা, দোয়া করো আম্মু। মায়ের দোয়া সন্তানের সব থেকে কাছে থাকে। আমি গেলাম। আম্মু আমার মাথা নেড়ে বলল, ভালো হয়ে যাস বাবা। ঠিক আছে। তারপর চলে গেলাম কলেজে। বাইরে থেকে দেখলাম কলেজে সবাই পৌঁছে গেছে, কিন্তু মিতু কোথায়? ভালো করে দেখলাম মিতু তার বন্ধুদের নিয়ে মজা করছে। সুন্দর করে সাজানো হয়েছে মঞ্চ, আর মঞ্চের সামনে টেবিল চেয়ার দেওয়া আছে। আমি গিয়ে সবার শেষে বসলাম আর স্যারের বক্তব্য শুনতে লাগলাম। হঠাৎ মিতুর কণ্ঠ পেলাম। কে রে ছোট লোক, টিসি নিতে আসছিস নাকি? বলছিলাম না আমার সাথে চ্যালেঞ্জ নিস না, পারবি না। আজ থেকে কলেজে যেন তোকে আর না দেখি। যদি দেখতে পাই তাহলে তোকে খুন করব। জীবন দেওয়া নেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আর তাকে ছাড়া আর কাউকে ভয় পাই না। বাবা, এখনো তোর মুখ দিয়ে ডায়লগ বেরোচ্ছে? এটা ডায়লগ না, এটা সত্যি। তোর কিন্তু কি করবেন? মারবেন, অপমান করবেন, করেন। স্যার বক্তব্য দিচ্ছিল, এমন সময় মিতু দাঁড়িয়ে বলল, স্যার এই ছোট লোকটা আমায় খারাপ খারাপ কথা বলছে আর গায়েও হাত দিচ্ছে। এই যে মিস, এটা করে আমার না আপনারও সম্মান নষ্ট হলো। দেখেন আমার হাত ধরে টানছে। আরিয়ান বাবা এদিকে আসো। মিতুর বাবার মুখে এমন ডাক শুনে তো শক খেয়ে গেলাম। তারপর স্যার বলল, মিতু তুমি আরিয়ানকে অপমান করতে চাইছো তাই না? তাহলে সত্যিটা নিজের চোখে আবার দেখো। এই কে আছো? ক্যামেরার ফুটেজটা খুব সুন্দর করে দেখাও। তারপর বড় পর্দায় এই ফুটেজটা খুব বড় করে দেখালো, আর সবাই দেখে তো অবাক। মিতু তো একদম তেলে বেগুনে জ্বলছে। দেখো এখানে কে অপমানিত হলো, তুমি নাকি আরিয়ান? মিতু একদম চুপ হয়ে গেল। তার কথা বলার মতো সাহস আর রইল না, এমনকি সে মাথা তুলে তাকাতেও পারল না। মিতু নিজেকে নিয়ে এত অহংকার করো না। মিতু শুধু বেগুনের মতো ফুলছে। তাহলে এবার আসল কথায় আসা যাক। সবাই একদম নিশ্চুপ। কার কথা বলবে স্যার? কি হবে ফার্স্ট? সব থেকে বেশি নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে। সবাই তো হা করে তাকিয়ে আছে কার কথা বলে। স্যার শুধু মিতুর দিকে তাকাচ্ছে। আমার হার্টবিট বেড়ে গেল। কি সবাই অবাক হলে? এখনো আরো অবাক হবে, কারণ আমাদের কলেজে প্রথম হয়েছে আরিয়ান। আমার নামটা শোনা মাত্রই আমার গা শিউরে উঠল। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি মিতুর দিকে তাকিয়ে দেখি মিতু একদম লাল টমেটো হয়ে গেছে। আরিয়ান তুমি আমাদের কাছে আসো। আমি উঠে যেতে লাগলাম। তখনই মিতু, এই ছোট লোকের বাচ্চা, কেমন করে করলি এটা? নিশ্চয়ই নকল করছিস। মুখ সামলে কথা বলবেন। কি আমার মুখের উপর কথা বলিস? দাঁড়া। মিতু কি হচ্ছে কি? বাপি তুমি চুপ করো। এই ছোট লোক, বল কি করে করেছিস? মন দিয়ে পড়াশোনা করছি, নাকি আপনার মতো কাউকে আঘাত করে বেড়াবো? কি বললি? তুই কি বললি? আমি তোকে আহত করেছি? আমি কখনো বলিনি যে আপনি আমায় আহত করেছেন। আমি শুধু বলেছি কাউকে আহত করা। তার মানে এটা পরিষ্কার আপনি আমাকে আহত করেছেন। এই ছোট লোক, তুই কি বলতে চাস? হ্যাঁ দেখুন, এখানে অনেক লোকজন আছে। আমি প্র্যাকটিক্যালি দেখাতে গেলে আপনারই মান যাবে, আমার না। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। কোনো বাড়াবাড়ি করিনি। মিতু কি হচ্ছে? ওকে আসতে দাও। না, দিব না। ও কি করে করলো এসব? আবার এটা নয় তো যে ছোট লোকের বাচ্চাকে ফার্স্ট করানোর জন্য তুমি টাকা খেয়েছো? তোর এত বড় সাহস, তুই আমার চড় মারিস? হ্যাঁ মারি। আর একবার কোনো স্যারকে নিয়ে বাজে কথা বললে আমি আপনার এমন হাল করব যেটা আপনি নিজেও ভাবতে পারবেন না। কি করবি তুই? কি করবি আমার? তুই জানিস আমি কে? উনি আপনার বাবা হন, আর মেয়ে হয়ে বাবার সম্পর্কে এমন বাজে কথা বলতে লজ্জা করে না? তোর সাহস কি করে হয় আমাদের ফ্যামিলির মধ্যে নাক গলানোর? ও সরি, আপনি তো আবার না থাক। সাজিব, বসে বসে কি দেখছো? এই ছোট লোককে আচ্ছা মতো শিক্ষা দাও। আপনার এই লোভী সজীব আমার কিচ্ছু করতে পারবে না। মিতু এবার কিন্তু বেশি হচ্ছে। এই ছোট লোকের বাচ্চা, আজকের অপমানের প্রতিশোধ আমি নিবই। তোকে আমার গোলাম বানিয়ে ছাড়বো। তারপর চোখ রাঙিয়ে চলে গেল।
আমি স্যারের কাছে গেলাম। আমার মেয়ের কথায় রাগ করো না। আরে স্যার কি বলছেন? সোজা হয়ে দাঁড়াও আর তোমার উপহার নাও। তারপর সব স্যার মিলে আমার হাতে ছোট্ট একটা উপহার তুলে দিল। দেখতে যতই ছোট হোক না কেন আমার কাছে অনেক বড়। তোমার জন্য দোয়া রইল বাবা, এগিয়ে যাও। ধন্যবাদ স্যার। তারপর আমি প্রাইজ নিয়ে দৌড় দিলাম বাসার দিকে। আজ আমার আনন্দে বুকটা ভরে গেল। আজ আমি আমার মায়ের স্বপ্নের এক অংশ পূরণ করতে পারলাম। মনের খুশিতে গাড়িও লাগলো না, দৌড়ে বাসায় চলে আসলাম। আর খুশি মুখ নিয়ে দরজার সামনে এসে আমার মন ভরা দুঃখ পেলাম। দরজায় তালা লাগানো। আমার আম্মু তো কোনোদিনও কোথাও যায় না, তাহলে আজ কোথায় গেল? কোনো বিপদ হয়নি তো? ছি ছি, কি ভাবছি আমি এসব? আম্মুর আবার কিসের বিপদ হবে? তারপর আমি পাশের বাসায় গেলাম, কিন্তু সেখানেও তালা ঝুলছে। তারপরের বাসায় গেলাম, সেখানেও গিয়ে জানতে পারলাম আমার আম্মু নাকি অ্যাক্সিডেন্ট করেছে আর এখন হাসপাতালে আছে। কথাটা শোনা মাত্রই আমার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। আমি আর দেরি করলাম না, সোজা দৌড় দিলাম হাসপাতালে। আমার পৃথিবী যেন অন্ধকার হয়ে আসছে। আমার আম্মু আমার পৃথিবী, আম্মুকে ছাড়া আমি কেমন করে বাঁচব? এসব ভাবছি আর দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। মাথায় একটু আঘাত পেলাম। চোখ খুলে দেখি এটা রনি। আরিয়ান, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছি। এমন পাগলের মতো কোথায় যাস? আমার সব শেষ রে বন্ধু, আমার আর কেউ রইল না। এ কথা বলে আমি কান্না করতে করতে রনিকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে বলবি তো? আমার আম্মু। আম্মু কি হয়েছে আন্টির? তাড়াতাড়ি হাসপাতালে চল। গাড়িতে উঠ। তারপর রনির গাড়িতে করে হাসপাতালে আসলাম। হাসপাতালে এসে দৌড় দিলাম। ভেতরে যেতেই দেখলাম আমার চাচা চাচি দাঁড়িয়ে আছে। আম্মু কই চাচা? তোর মাকে ভিতরে নিয়ে গেছে। কেমন আছে সেটা ডাক্তার এলে বলতে পারবে। আমার মাথা ঘুরতে লাগলো। আরিয়ান, নিজেকে সামলা ভাই, কিচ্ছু হবে না, আন্টি আবার ঠিক হয়ে যাবে। আমার চোখে আর পানি আটকালো না। 7 বছর বয়সে যখন আব্বু মারা যায় তখন থেকে বাবা মায়ের আদর স্নেহ দিয়ে আমায় বড় করেছেন। আমার মাকে আমি খুব ভালোবাসি। তখন ডাক্তার বের হলো। ডাক্তার আঙ্কেল, আমার আম্মু কেমন আছেন? তোমার মায়ের অবস্থা খুবই খারাপ, অপারেশন না করলে বাঁচানো যাবে না। না প্লিজ ডাক্তার, যে করে হোক আমার আম্মুকে বাঁচান। অপারেশনের জন্য 3 লক্ষ টাকা লাগবে। 3 লক্ষ টাকা? হ্যাঁ, হাতে বেশি সময় নেই, আর মাত্র 2 ঘন্টা বাকি। এর মধ্যে যদি আপনার টাকা জমা দিতে পারেন তাহলে আমরা রোগীকে বাঁচাতে পারবো, নয়তো না, আমার আম্মুর আমি কিচ্ছু হতে দেব না। তাহলে তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন। আমি টাকা আনবো। আমার কাছেও তো এত টাকা নেই, আর আমি 2 মাসের অগ্রিম বেতন নিয়ে ফেলেছি। এখন টাকা চাইলে আর দেবে না। আমার বাড়ি বেচলেও এত টাকা আমি পাবো না। আমি যেখানে কাজ করি সেখানে চলে গেলাম, কিন্তু কোনো লাভ হলো না। এত টাকা দিতে পারবে না বলে দিল। কি আর করার, খালি হাতে ফিরে গেলাম। এভাবে আরও কয়েক জায়গায় গেলাম, কিন্তু কোনো কাজ হলো না। তবু হাল ছাড়লাম না। 1 ঘন্টা পার হলো, কিন্তু একটা টাকাও জোগাড় করতে পারলাম না। ওইদিকে রনিও তার বন্ধু স্যারদের কাছে ফোন করলো, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। আমি মন খারাপ করে ফিরে যাচ্ছি। এমন সময় মিতু ডাকলো। এই ছোট লোক, শোন। হ্যাঁ বলুন। তুই একটু সুযোগ পেয়েই আমাকে ওভাবে অপমান করলি। প্লিজ এসব এখন বাদ দেন, মন আমার ভালো নেই। কেন রে ছোট লোক? আমার আম্মু হাসপাতালে। ও, আপনারা তো অনেক বড় লোক, অনেক টাকা আছে, শুধু 2 লক্ষ টাকা দিয়ে আমার আম্মুকে বাঁচান প্লিজ। তুই ভাবলি কি করে যে আমি তোকে টাকা দিব? প্লিজ আপনার পা ধরছি, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। সত্যি তো? আমি তোকে 2 লক্ষ টাকা দেব, তার বদলে তুই আমার গোলাম হয়ে থাকবি 1 বছর। পারবো না। তখন রনির ফোন আসলো। বল। তুই কোথায়? টাকার ব্যবস্থা করছি। কিছু পেলি? না রে। দোস্ত জলদি কর, আর মাত্র 30 মিনিট বাকি। বলিস কি? হ্যাঁ ভাই, আর 20 মিনিট পার হলে আর ডাক্তার অপারেশন করবে না। তুই দাঁড়া, আমি দেখছি। ফোন কাটলাম, দেখি মিতু চলে যাচ্ছে। এই যে শুনেন। বল। আমি রাজি, তবে প্লিজ 10 মিনিটের মধ্যে টাকা পৌঁছে দিন। পৌঁছে যাবে। কোন হাসপাতালে আছে? সরকারি। ওকে, আমি বিকাশে দিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি। হয়ে গেছে। একটু পর রনি ফোন করলো। বন্ধু, টাকা নাকি জমা হয়েছে, তুই করলি? হ্যাঁ, আমার খেয়াল রাখিস।
তুই কোথায়? আমি 1 বছরের জন্য বিক্রি হয়ে গেছি। মানে? পরে বলবো। ওকে। তারপর ফোন কেটে দিয়ে মিতুর হাত ধরে বললাম, ধন্যবাদ মিতু। ছোট লোক, তোর সাহস কত আমার শরীরে গায়ে হাত দিস? সরি মিতু। আবার নাম ধরে ডাকিস, আমায় ম্যাডাম বলবি। ঠিক আছে ম্যাডাম। এবার চল আমার সাথে। কোথায়? ম্যাডামকে জিজ্ঞেস করার সাহস কি করে হয়? সরি ম্যাডাম। চল গাড়ি ড্রাইভ করে আমায় শপিং মলে নিয়ে চল। ওকে ম্যাডাম। তারপর গাড়ি চালিয়ে মিতুকে শপিং মলে নিয়ে আসলাম। মিতু নেমে যেতে লাগলো আর আমি বসেই রইলাম। কিরে ছোট লোক, দামি গাড়িতে চড়ে কি নামতেই মন চাইছে না নাকি? হাই আমার সাথে। ওকে ম্যাডাম। তারপর আমি মিতুর পিছনে পিছনে ভেতরে গেলাম। বিশাল মল। মিতু একটা শার্টের দোকানে নিয়ে গেল আর একটা শার্ট নিল। এই এদিকে আয়। জি বলেন ম্যাডাম। কাল থেকে তুই এটা পরে আসবি। আমি শার্টটা বের করে দেখি ড্রাইভারের ড্রেস। তারপর সেখান থেকে মিতুকে নিয়ে তার বাসায় গেলাম। ম্যাডাম আপনার বাসা আমি চিনি না। সোজা চল। ওকে। তারপর চলে এলাম। বাড়িটা বেশ বড় আর সুন্দর। আমি গাড়ি থেকে নেমে মিতুকে নামিয়ে দিলাম। এখানে দাঁড়িয়ে থাকবি, কোথাও যাবি না। ওকে ম্যাডাম। তারপর মিতু ভেতরে চলে গেল আর আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ আম্মুর কথা মনে হলো, তাই আমি রনির কাছে ফোন দিলাম। দোস্ত তুই কোথায়? তোকে বললাম না আমি 1 বছরের জন্য বিক্রি হয়ে গেছি। আন্টির জ্ঞান ফিরেছে। কেমন আছে আম্মু? ভালো, কিন্তু তোকে দেখতে চাচ্ছে। আমি যাব, কিন্তু দেরি হবে। তাড়াতাড়ি চলে আসিস। ওকে। তখনই মিতু এসে, এখানে কি তোকে ফোনে আলাপ করার জন্য ডাকা হয়েছে? সরি ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, চল। কোথায় যাবেন ম্যাডাম? যেখানে আমার মন চায়। আজব ক্যারেক্টার। আমি তো নিয়ে যাব, তাহলে আমায় তো বলতে হবে। কি মাইয়া গো পাল্লায় যা পড়ছি। সারাদিন মিতুকে নিয়ে ঘুরে রাতে বাসায় ফিরলাম। আম্মু তো হাসপাতালে আছে, সেজন্য হাসপাতালে চলে গেলাম। আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো বাবা। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় গেছিলি? কাজে গেছিলাম আম্মু। আমার থেকে তোর কাজ বেশি ইম্পর্টেন্ট? আরে আম্মু কি বলছো এসব? তুই আমার ছেলে হয়েও আমি অসুস্থ হওয়ার একটু সময় আমার কাছে বসলি না। আর রনি আমার ছেলে না হয়েও সব সময় আমার পাশেই আছে। আরে আম্মু আসলে হয়েছে, থাম, যা তুই কাজ কর গিয়ে। আন্টি ও আজ না গেলে আপনার অপারেশন হতো না। আরিয়ান তুই একটু বাইরে আয় তো। বাইরে আসলাম। বল। সত্যি করে বল, এত টাকা তুই কোথায় পেলি? কি হলো বল, কোনো অন্যায় করেছিস? রনি তোর কি আমার উপর একটুও বিশ্বাস নেই? আছে রে, অনেক আছে। তাহলে এমন কথা কেন বলিস? তো বল। আচ্ছা ঠিক আছে। তারপর তাকে সব বললাম। কি বলছিস? হ্যাঁ, এছাড়া আমার কোনো পথ খোলা ছিল না। রনি আমায় জড়িয়ে ধরল। সরি দোস্ত, আমি তোকে কি ভেবেছিলাম। এটা জেনে রাখিস, তোর বন্ধু কোনোদিনও অন্যায় করেনি আর কোনোদিনও করবেও না। তোর জন্য সুখবর আছে। কি সেটা? আর্মির সার্কুলার ছাড়ছে। সত্যি? সত্যি। কদিন ছাড়লো? কালকেই ছাড়ছে। আমি তখনই ফোন বেজে উঠল। হ্যালো। ওকে ম্যাডাম। কি বললো তোর ম্যাডাম? কালকে অফিসে যেতে হবে। ওহ, আমার ফর্ম পূরণ করা হলো না। তুই থাকবি না তো কি হয়েছে, আমি তো আছি। ধন্যবাদ রে। অনেক রাত হলো, শুয়ে পড়, আমাকে একটু অফিসে যেতে হবে। ওকে। তারপর আমি আম্মুর বেডের নিচে মাথা দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে নার্সের ডাকে ঘুম ছুটল। উঠে ফ্রেশ হয়ে বাজার থেকে কিছু এনে আম্মুকে খাওয়ালাম। আম্মু তুমি থাকো, আমায় কাজে যেতে হবে। কি কাজ বাবা? ড্রাইভার। দেখে শুনে গাড়ি চালাবি। ঠিক আছে আম্মু। তারপর আমি মিতুর দেওয়া ড্রেস পরে চলে গেলাম। এই ছোট লোকের বাচ্চা, এত দেরি হয় কেন? সরি ম্যাডাম, আর হবে না। চল। আমি মিতুর পিছনে পিছনে যেতে লাগলাম। মিতুর বাসার দরজার সামনে গিয়ে, তোকে ভিতরে গিয়ে আসতে বলছে। সরি ম্যাডাম। ড্রাইভারের মতো থাকবি। ওকে ম্যাডাম। তারপর মিতু ভেতরে গিয়ে তৈরি হয়ে আসলো। সোজা অফিসে চল। তারপর অফিসে চলে গেলাম। মিতু ভেতরে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে গাড়ির ওপর বসে থেকে গল্প লিখছি। তখন দেখলাম সজীব আসলো। আমার একটু খটকা লাগলো। সজীব মিতুর অফিসে কেন?
হয়তোবা মিতুর সাথে দেখা করতে আসছে। এটা ভেবে আর মাথা ঘামালাম না, আবার গল্প লিখতে লাগলাম। অনেকক্ষণ পর মিতুর সাথে তার বাবা মানে আমার স্যার আসলো। আরে আরিয়ান, তুমি? জি স্যার। বাপি, খুব অবাক হলে তাই না? হ্যাঁ। আমি সেদিন বলেছিলাম না এই ছোট লোককে আমি আমার গোলাম বানাবো, আর আমি আজকে আমার ড্রাইভার বানিয়েছি। মিতু, এতটা অহংকার ভালো না। আরে স্যার চলেন তো। হ্যাঁ চলো। তারপর মিতু আর স্যার গাড়িতে বসলো, আমি ড্রাইভ করতে লাগলাম। হ্যালো, কে আপনি আর কি চান? হ্যালো হ্যালো। বাপি, কার ফোন ছিল? জানি না, আননোন নম্বর। কি বলছিল? আমাদের আজকের গোপন মিটিংয়ের বিষয়ে সব জানতে পারছে, আর বলল ও নাকি আমাদের ফকির করে ছাড়বে। নিশ্চয়ই এটা ওই ছোট লোকের কাজ। মিতু, কি বলছো? এ কেন করবে? এদের মতো ফকিরেরা টাকার জন্য সব কিছু করতে পারে। দেখুন ম্যাডাম, আপনি অযথাই আমার উপর সন্দেহ করছেন। চুপ কর তুই, ছোট লোক। মিতু, যদি এ করেও থাকে তাহলে সে তো আর ভিতরে যায়নি, সে তো বাইরে ছিল। তাহলে আমার মিটিংয়ের কথা জানলো কি করে? বাপি, তুমি এই ছোট লোকটা সাপোর্ট কেন করছো? দেখো মা, সবাই মানুষ, বড়লোক বা গরিব কোনো পার্থক্য হয় না। তুমি সব সময় এই ছোট লোকটা সাপোর্ট করো। একদিন ঠিক বুঝবি তুই কত বড় জিনিসকে অবহেলা করছিস। তুমি কি বলতে চাচ্ছ? আমি অবুঝ? না, সেটা না। ম্যাডাম, বাসায় এসে গেছি। মিতুমা, তুই বাসায় যা, আমার কিছু কাজ আছে, আমি আসছি। ওকে বাপি। মিতু চলে গেল। স্যার কোথায় যাবেন? সোজা সামনে চলো। স্যার ওদিকে তো জঙ্গল। হ্যাঁ চলো বলছি। ওকে। তারপর আমি স্যারকে নিয়ে গন্তব্যে পৌঁছালাম। শোনো, অনেকদিন আগে থেকে আমাদের কোম্পানির উপর কারো নজর পড়েছে। ও, আমাদের কোম্পানি নাম্বার 1-এ আছে, তাই সকলের নজর কিন্তু কোম্পানির জন্য আমার চিন্তা নেই। চিন্তা হলো আমার মা মরা মেয়েকে নিয়ে। কেন? কারণ তারা দুটার উপরেই নজর। হঠাৎ পাতা নড়ার আওয়াজ পেলাম। আমি ভালো করে খেয়াল করলাম, হ্যাঁ আবার আওয়াজ পেলাম। আরিয়ান, কি হলো? চুপ করেন স্যার, গাড়িতে নিয়ে বসেন। কিন্তু কেন? স্যার এখানে বিপদ, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসেন। ওকে। তখনই চারপাশ থেকে অনেক লোক বের হলো, সবার মুখে মুখোশ আর হাতে হাতিয়ার। আমি লড়াই করতে গেলে স্যারের ক্ষতি হতে পারে, সেজন্য গাড়িতে বসেই দিলাম টান। আমার পেছনে পেছনে ওরাও 4টি গাড়ি নিয়ে এলো, টানের ওপর টান। না, এভাবে ওদের পিছু ছাড়ানো যাবে না। আমি পকেট থেকে মোবাইল বের করে রনির কাছে ফোন দিলাম, লাউড স্পিকারে দিয়ে সিটে রেখে দিলাম। হ্যাঁ দোস্ত, বল। কই আছিস? 4 মাথার মোড়ে। তুই জঙ্গলের রাস্তা ধরে চলে আয়। কিন্তু কেন? আমি বিপদে পড়ছি, তাড়াতাড়ি আয়। ওকে। ফোন কেটে দিলাম। কে এটা? আমার বন্ধু। এই সময় তোমার বন্ধু কি করবে? আমার বন্ধু পুলিশ অফিসার। ও। আসতেই পেছনের গুন্ডারা এগিয়ে আসতে লাগলো, আর সামনে আমার প্রিয় বন্ধু হাজির। আমি গাড়ি ব্রেক করলাম। কি হয়েছে? ওরা আমাদের আক্রমণ করছে, পুলিশকে দেখে ওরা গাড়ি পেছনে ঘুরিয়ে নিল আর চলেও গেল। ধন্যবাদ বন্ধু। ওরা কারা আর তোর উপরই আক্রমণ কেন করলো? আমার ওপর না, স্যারের ওপর আক্রমণ করছে। কিন্তু এরা কারা? স্যারের দুশ্মন। ওহ, আচ্ছা থাক, আমি স্যারকে বাসায় নিয়ে যাই। ওকে যা। তারপর আমি স্যারকে নিয়ে মিতুর বাসায় চলে আসলাম। আরিয়ান, তুমি আমার সাথে উপরে আসো। না স্যার, ম্যাডাম দেখলে বকবে। আমি আসতে বলছি, আসো। ওকে স্যার। আমি ভেতরে চলে গেলাম। তখনই রাক্ষসীটা হাজির। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, আমার বাসার ভিতরে ঢুকিস? আসলে ম্যাডাম, সামান্য একটা ড্রাইভার হয়ে তুই বাসার ভিতরে চলে এলি? মিতু, ওকে আমি আসতে বলছি। কেন বাপি, এসব ফকিরের ঘরের ছেলেদের কেন এখানে আসতে বলছো? যদি কোনো ভাইরাস পার হয়ে যায় তাহলে? চুপ করো, আমার কাজের জন্য ওকে ডেকেছি। কিন্তু বাপি, যেখানে যাচ্ছ যাও। ওকে ছোট লোক, তোকে পরে দেখে নেব। আরিয়ান চলে এসো, কাম ফাস্ট। তারপর স্যার আমায় নিয়ে ছাদে গেল। স্যার আমায় এখানে কেন আনলেন? তুমি আমার দজ্জাল মেয়ের ড্রাইভার কেমনে হলে? আমার আম্মু। তারপর সব বললাম। হয়ে যখন গেছো তখন কি আর করার। আচ্ছা স্যার, ওরা কারা আর আপনাকে কেন মারতে চায়? ওরা কারা সেটা আমিও জানি না। মানে? হ্যাঁ, আগে শুধু ধমকি দিত, আর এখন ধমকির সাথে সাথে আক্রমণ। তার মানে আজ প্রথম আক্রমণ? কিন্তু একটা কথা বুঝতে পারছি না। কি কথা স্যার? অন্য গুন্ডারা আমায় হুমকি দিত, সাথে আমার মেয়েকে নেওয়ার কথাও বলতো, কিন্তু এ তো আলাদা। অন্য গুন্ডা মানে? আপনাদের আরও আক্রমণ হয়েছে? হ্যাঁ, এর আগে একজন মিতুকে মারার হুমকি দিত। আমি যদিও 3 লক্ষ টাকা ওকে না দিই তাহলে ও আমার মেয়েকে মেরে দেবে। আমার কাছে মেয়ের থেকে বড় কিছু না, সেজন্য টাকা দিয়ে তাকে বিদায় করছি।
তার মানে এখানকার ব্ল্যাকমেলার আপনার মেয়েকে পাঠিয়ে? আমার সন্দেহ হলো এটা সজীব না তো। কি হলো, কি ভাবছো? কিছু না স্যার, আপনি চুপ করে থাকবেন, কথা বলবেন না। কিন্তু কেন? এক্ষুনি বুঝতে পারবেন। আমি সজীবের কাছে ফোন দিলাম। হ্যালো। কিরে ছোট লোকের বাচ্চা, কেমন আছেন আপনি? কি ব্যাপার বলতো? আমি আপনি তো একই, মানে একজনের কাছ থেকে তো প্রতিশোধ নিতে চাই। এই ছোট লোকের বাচ্চা, কি বলবি সোজা সাপটা বল। আরে বস, আপনি যার সম্পত্তি হাতানোর জন্য অভিনয় করছেন তার সাথে আমারও তো শত্রুতা। তো কি বলতে চাস? আমরা দুজন এক হয়ে যদি তাকে শেষ করে দিই? আমার কারোর প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট। আরে বস, আপনি একা কি করবেন? আজকেই ওকে ওপরে পাঠিয়ে দিব, আর ওর বাবার কাছে অভিনয় করে জামাই হব। কি বলছেন বস? একদম ঝাক্কাস আইডিয়া। কিন্তু বস, এখন সে মানে আমাদের শত্রু কোথায়? চার রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, ওর ছাদের ওপর থেকে আমার লোক তাকে টার্গেট করে আছে। কিন্তু বস, আজই কেন মারবেন? কারণ আজ না মারলে আরো 3 মাস অপেক্ষা করতে হবে। কেন বস? কারণ 3 মাসের জন্য আমি দিল্লি যাচ্ছি। ও আচ্ছা, বাই বস। হ্যাঁ। ফোন কাটলাম। আরিয়ান, তুমি কার সাথে বললে আর কাকে মারার প্ল্যান করছো? সব পরে বলবো। তবে কি তুমি ছদ্মবেশী গুন্ডা? স্যার তেমন কিছু না। এতদিনে আমি জানতাম তুমি খুবই ভালো ছেলে, কিন্তু তুমি যে মানুষ খুন করতে পারো সেটা আজ জানলাম। স্যার আমায় আপনি ভুল বুঝছেন। এতদিন ভুল বুঝে এসেছি। স্যার আপনার মেয়ের কাছে যেতে হবে এক্ষুনি। বাই। আমি দিলাম দৌড়। মিতুর বাসা থেকে 4 রাস্তার মোড়, বেশি দূরে না। দৌড়ে গিয়ে দেখি সজীবের কথা একদম ঠিক। মিতু একা দাঁড়িয়ে আছে, আর আমি ছাদের দিকে তাকিয়ে দেখি একজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আর টার্গেট করছে মিতুর ওপর। আমি ভেবেছিলাম হয়তো একজন, কিন্তু এখানে প্রতিটা বাসার ছাদে একজন করে লোক আছে। আমি গিয়ে মিতুর হাত ধরেই সোজা দিলাম দৌড়। তখনই টাস করে একটা গুলির শব্দ হলো, তার মানে একজন মরল। একটু দেরি করলেই মিতুর আজ কাজ শেষ হয়ে যেত। আমি মিতুকে নিয়ে অনেক দূরে এসে পড়লাম। মিতু হাত ছিটকানি মেরে বলল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। ছোট লোক, ফকিরের ছেলে, লুচ্ছা, তোর কত বড় সাহস তুই আমার হাত ধরিস? সরি ম্যাডাম। রাখ তো সরি, তোকে তো আমি আজ। মিতু অনেকটা রেগে গেছে। আসলে ম্যাডাম, মেয়েদের দেখলে কি থাকতে পারিস না নাকি? তাই এমন আচরণ করিস, রাস্তার ছেলে কোথাকার। না ম্যাডাম, আসলে হয়েছে কি। চুপ, তোদের মতো রাস্তার ছেলেকে আমার ভালো করেই চেনা আছে। সুন্দরী মেয়ে দেখে থাকতেই পারিস না, ডিসগাস্টিং। মিতুর এমন চেঁচামেচি শুনে পাশে থাকা পুলিশ চলে এলো। এক্সকিউজ মি ম্যাডাম, কোনো সমস্যা? হ্যাঁ, অনেক সমস্যা। এই ছোট লোকের বাচ্চা আমাকে কিডন্যাপ করেছে। আরে এ কি বলছেন আপনি? আপনি কি এনাকে চেনেন? না, চিনি না। মেয়েদের দেখলে কি তোদের মধ্যে ঝাঁকুনি উঠে? আরে কি করছেন? আমি ওনার ড্রাইভার। কি বলছে ম্যাডাম? ওসব মিথ্যা। আপনি ওকে এমন শাস্তি দেবেন যাতে ভবিষ্যতে এমন কাজ আর না করে। ম্যাডাম প্লিজ এমনটা করবেন না। আপনি আমায় অন্য শাস্তি দেন, কিন্তু প্লিজ আমার নাম ক্রিমিনালের খাতায় তুলবেন না, প্লিজ। যা, এখন বুঝ ঠালা। তারপর পুলিশ আমায় নিয়ে চলে গেল আর আমার নামে নারী ধর্ষণের মামলা দিল। আমি পুলিশের অনেক হাতে পায়ে ধরলাম, কিন্তু শুনল না। আমার এতদিনের স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল, কারণ ক্রিমিনালের খাতায় নাম থাকলে সে কোনোদিনও আর্মি হতে পারবে না। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। জেলের ভেতর থেকে একজন লোক এসে বলল, কি ভাই, আপনি এসে থেকেই দেখছি কান্না করছেন, কি হয়েছে আপনার? কিছু না। কিছু হয়নি তো এখানে কেন? আমি একজন ধর্ষিতা। কি? আপনাদের দেখে তো মনে হচ্ছে না। কি হয়েছে বলেন তো? প্রেমিকার সাথে ডেটিংয়ে গিয়ে ধরা পড়েছেন? না, একজনের উপকার করছি। মানে? তারপর তাকে সব বললাম। ভাই রে, আজকের দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই। আমার এতদিনের স্বপ্ন ভেঙে গেল, আমার ইচ্ছে পূরণ করতে পারলাম না। হ ভাই, দুঃখ কইরো না। দারোয়ান স্যার, একটু ফোন করা যাবে? পাশে থাকা দারোয়ানকে বললাম। তখন দারোয়ান তার ফোনটা আমার হাতে দিল। ধন্যবাদ স্যার। ফোন নিয়ে আমি রনির কাছে ফোন দিলাম। হ্যালো, কে বলছেন? রনি, আমি আরিয়ান। হ্যাঁ, তুই কোথায়? বন্ধু, আমার স্বপ্ন শেষ, আমার এতদিনের পরিশ্রম শেষ। কি বলছিস? কি হয়েছে তোর? আর কান্নাই বা করছিস কেন? দোস্ত, নারী ধর্ষণের মামলায় আমি আসামি। কি? হ্যাঁ বন্ধু, আমাকে বলিস আম্মুর ইচ্ছে আমি পূরণ করতে পারলাম না রে। তুই এটা কি বলছিস? আমার বিশ্বাস হয় না। কি হয়েছে বল তো? আচ্ছা, তুই কোন থানায় আছিস বল?
আমি রনিকে থানার নাম বললাম, আর একটু পরেই রনি সেখানে এসে গেল। অফিসার অফিসার। স্যার আপনি? হ্যাঁ, তুমি কাকে অ্যারেস্ট করেছো জানো? স্যার ও একজন ধর্ষক। মুখ সামলে কথা বলো। স্যার আমরা হাতে নাতে ধরছি। প্রমাণ কি? স্যার প্রমাণ তো নেই। প্রমাণ ছাড়া একজনের নামে এত বড় কেস দাও কি করে? একটা মেয়ে বলছিল ওকে নাকি কে কিডন্যাপ করেছিল আর ধর্ষণ করানোর চেষ্টা করছে। হাবিলদার। ইয়েস স্যার। তোমাদের স্যারের নামে কমপ্লেন লেখো, ও একজনকে খুন করেছে। কি বলছেন স্যার? আমি কখন খুন করলাম? কেন, আমি তো বলেছি, আর এর জন্য আপনাকেও জেল খাটতে হবে। কেন? বিনা সাক্ষী প্রমাণে একজন মেয়ের কথায় তুমি আরিয়ানকে যেমন অ্যারেস্ট করেছো, ঠিক তেমনই বিনা সাক্ষী প্রমাণে আমার কথায় তোমাকেও অ্যারেস্ট করা হবে। সরি স্যার। আপনি একজন পুলিশ হয়েও এই ভুলটা করতে পারলেন? আপনি জানেন না সাক্ষী প্রমাণ ছাড়া কাউকে কেস দিতে নেই? সরি স্যার, ভুল হয়ে গেছে। কে আছিস ওকে ছেড়ে দে। আপনার এই ভুলের জন্য ওর জীবনটা নষ্ট হয়ে গেল। জানেন উনি কে? না স্যার। উনি হলেন হবু আর্মি। মানে? মানে ছোটবেলা থেকেই ওর আর ওর মায়ের বড় স্বপ্ন আর্মি অফিসার হবে, কিন্তু আপনি সেটা হতে দিলেন না। আপনার জন্য ওর জীবন নষ্ট হয়ে গেল। সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি, রাস্তায় চেল্লাচিল্লি করছিল তাই। তাই বলে ডাইরেক্ট নারী নির্যাতনের কেস লাগিয়ে দেবেন? আপনি জানেন না এই কেস কতটা ভয়ঙ্কর? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনাদের এখান থেকে কি ক্রিমিনালের লিস্ট আর্মিতে জমা দেওয়া হয়ে গেছে? জি স্যার, একটু আগেই দিলাম। তাতে কি আরিয়ানের নাম আছে? হ্যাঁ আছে। বিনা তদন্ত করে, না জেনে, না শুনে, না বুঝে আপনি ক্রিমিনাল বানিয়ে দিলেন। আসলে চুপ করেন। সরি দোস্ত, আমি আর কিছু করতে পারলাম না। তোর নাম এখন হেড অফিস পর্যন্ত পৌঁছে গেছে। রনির কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারলাম না, আমার মায়ের দামি গহনাটাও আর ফিরিয়ে আনতে পারবো না। দোস্ত মন খারাপ করিস না, চল বাসায় চল। জানিস আজ আম্মু কতটা কষ্ট পাবে? আম্মুর খুব ইচ্ছে ছিল আমি খুব বড় আর্মি হব। যা হবার তা হয়ে গেছে। তুই আর্মি হতে পারিসনি তো কি হয়েছে, পুলিশ হবি। তোকে কালকে থেকেই জয়েন করিয়ে দেবো। না রে, আর্মি যখন হতে পারলাম না তখন আর পুলিশ হয়ে লাভ কি? আরে না, সমস্যা কি? না, এখন বাসায় চল। না রে, আমি বাসায় যাব না। ছোট থেকেই আম্মু নিজের কথা বাদ দিয়ে আমায় বড় করেছে, নিজে না খেয়ে আমায় খাইয়েছে, আর আমি আজ তার জন্য এতটুকু করতে পারলাম না। আমি এই মুখে কেমন করে আম্মুর কাছে যাব বল? দেখ, পাগলামি করিস না, চল বাসায়। তুই চলে যা, আমি যাব না। প্লিজ দোস্ত, এমন করিস না। তোর পায়ে পড়ি, আমি একটু একা থাকতে দে। কিন্তু আম্মুর খেয়াল রাখিস রে। একথা বলে আমি থানা থেকে বেরিয়ে ইচ্ছে মতো রওনা দিলাম। কোথায় যাব, কি করব কিচ্ছু জানি না। নিজের মনে জমানো স্বপ্নটাকে এতদিন ধরে অনেক যত্ন করে লালন পালন করে রাখছিলাম, কিন্তু এই মুহূর্তে সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। এখন তো বেঁচে থাকার কোনো ইচ্ছেই বেঁচে নেই আমার মধ্যে। চোখ দিয়ে অজরে অশ্রু বেয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে চলে এলাম অনেক দূর। এমন সময় কানের মাঝে ভেসে আসলো ট্রেনের শব্দ। সেই শব্দটা সোজা মনের মধ্যে দিয়ে আঘাত করলো। ঠিক করে নিলাম এই শব্দটাই হবে আমার জীবনের সর্বশেষ শব্দ, আর এই জায়গাটাই হবে আমার জীবনের সর্বশেষ জায়গা। এগিয়ে গেলাম রেল লাইনে, আর দাঁড়িয়ে পড়লাম ট্রেনের সামনে। চোখটা বন্ধ করে নিলাম, আর সেই সময় মনের মধ্যে ভেসে উঠল রনির সেই কথাটা, তুই আর কোনোদিন আর্মি হতে পারবি না। এই কথা মনে হতেই না বলে একটা চিৎকার দিলাম, যেটা হলো আমার জীবনের সর্বশেষ চিৎকার। আজকের পর থেকে আর কোনো স্বপ্ন থাকবে না, আর থাকবে না কোনো স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়। পৃথিবীতে গরিবদের কেউ মানুষ বলে মনে করে না। গরিবদের স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায়, কখনো পূরণ হতে দেয় না। এই সমাজে গরিবদের স্বপ্নের কোনো মূল্য দেয় না, আর তাই আমি এই সমাজ থেকে বিদায় নিলাম, কারণ আমার স্বপ্নই ছিল আমার জীবন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের সিজনটি এখানেই শেষ করছি। পরবর্তী সিজনের জন্য আপনারা একটু অপেক্ষা করুন। আগামী 2 দিনের মধ্যেই আমাদের চ্যানেলে গল্প চলে আসবে। তো আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন গল্প শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে করে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো আজকের গল্প এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।